আসসালামু আলাইকুম, সবাইকে ভাইয়া ওয়েলকাম করছি আমাদের আরেকটি ওয়ান শট। এই আজকের ওয়ান শটটি হলো সিকিউ সমন্বয় নিয়ন্ত্রণের উপরে। আজকের সিকিউ ওয়ান শটটি কোন অধ্যায়ের উপরে? সমন্বয় নিয়ন্ত্রণ। তোমরা জানো যে এটা তোমাদের অধ্যায় 8, জুলজির 8 নম্বর অধ্যায় হলো এটা। এবং এই অধ্যায়টা পড়তে গিয়ে এমসিকিউতে সবাই আসলে প্যারায় পড়ে, এটা নিয়ে কোনো ডাউট নাই। এবং এই ডাউট করাটা অন্যায় হবে, কারণ এই সিকিউ পড়াটা কিন্তু একটু কঠিন বলে মনে হয়, বাট আসলে এই অধ্যায়ের এমসিকিউ অনেক, বাট এই অধ্যায়ের সিকিউ কিন্তু লিমিটেড। এই অধ্যায়ের সিকিউতে এত বেশি প্রশ্ন নাই যেগুলো মানে এমন প্রশ্ন না যে তোমার পড়া যাবে না। এই অধ্যায়ের সিকিউ প্রশ্নগুলো খুবই লিমিটেড, খুবই সিলেক্টিভ কিছু জায়গা। কেননা বিগত বছরের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করা হয়, মোটামুটি সকল প্রশ্ন, টেস্টের প্রশ্ন মোটামুটি দেখা হয়, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সিকিউগুলো একটা প্যাটার্ন ফলো করে, যেটা ওয়ান শট মানে কি, যে প্রশ্নগুলো বারবার আসে, কমনলি আসে, এগুলোর উপরে ভালো করে প্রিপারেশন নিয়ে যাওয়াটাই হচ্ছে ওয়ান শট। সো এগুলোর উপর আমরা ভালো করে প্রিপারেশন নিব, যেন কমন থিংস যেগুলো বারবার আসে ওগুলো যেন আমাদের ইনশাল্লাহ ভালো মতো প্রস্তুত থাকে, মানে প্রস্তুতি থাকে ওগুলোর উপরে, এবং আমরা যেন এগুলোর উপরে পড়াশোনা করি, যদি এগুলো পরীক্ষা আসে আমরা যেন ভালো মতো এক্সামটা দিতে পারি। এটাই কিন্তু আসলে ওয়ান শট। ওকে, সো ওয়ান শট আসলে সেগুলোই যেগুলো বারবার পরীক্ষা আসে, কারণ এই জন্য সবাই ওয়ান শট ক্লাসগুলো করে, যেগুলো বারবার পরীক্ষা আসে এগুলো আলহামদুলিল্লাহ আমার এখন পড়া হয়ে গেছে। ওকে, আমি এখন নিশ্চিন্তে আছি। এবং মোটামুটি ধরো 8টা সৃজনশীলের মধ্যে, ধরো 8টা সৃজনশীলের মধ্যে 5টা সৃজনশীল তুমি এরকম পাবাই, যেটা তোমার পড়াশোনার মধ্যে ইনশাল্লাহ আসবে, তুমি যদি সবগুলো অধ্যায়ের ওয়ান শটগুলো করো। এর বেশিও পেতে পারো, কোনো কোনো বোর্ডে 8টাই আসে, কোনো কোনো বোর্ডে 2-1টা প্রশ্ন ঘুরাই দেয়, বুঝছো। বাট ম্যাক্সিমাম বোর্ডে ইনশাল্লাহ তুমি আশা করি কমন পাবা। তো এই অধ্যায়টা সমন্বয় নিয়ন্ত্রণ, তোমাদের সাথে আছি আমি আবরার হামিম। চলো শুরু করি। ফার্স্টে আমি তোমাদেরকে সাজেশন দিব। তোমরা জানো এই আমি যে কোনো টপিকের আগে একটা সাজেশন দিই। তো ফার্স্ট অফ অল আমরা একটা সাজেশন দিব যে এই অধ্যায় থেকে কোন কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, সবাই একটু ভালো করে খেয়াল করো। ফার্স্ট অফ অল মনে রাখবা, এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে স্নায়ুতন্ত্র না, হরমোনও না, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চোখ এবং কান। চোখ এবং কানের মধ্যেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কান। তো বইয়ের মধ্যে চোখ আগে আছে, যেন আমরা চোখটা আগে পড়াবো। চোখ হচ্ছে এই অধ্যায়ের জন্য 4 স্টার, একদম 4 স্টার। চোখ বলতে কি বোঝাচ্ছে? চোখের গঠন, গঠন প্রক্রিয়া, চোখের উপযোজন, কিভাবে চোখের উপযোজন করে, হ্যাঁ উপযোজন করে। আমরা চোখের গ্রন্থিগুলোর নাম পড়বো, যদিও গ্রন্থিগুলোর নাম আমাদের এমসিকিউতে মেনলি কাজে লাগবে, তারপর আমরা পড়ে ফেলবো ইনশাল্লাহ। এই 3টা পার্ট আমরা খুব ভালো করে পড়বো, গঠন পড়লে মোটামুটি হয়ে যায়। এবার আসি চোখের মধ্যে আমাদের আরেকটা টপিক আছে, রড কোষ ভার্সেস কোন কোষ। এই 2টা কোষের পার্থক্য, এটা মাস্ট। হ্যাঁ, এটা একটু অনেকে খেয়াল করে না, কিন্তু এটা যখন পরীক্ষা চলে আসতে পারে, এবং অলরেডি আসছেও। চোখের 4 স্টার টপিক গেল। এবার আসি খুবই ইম্পর্টেন্ট ভাই, কান। কান মনে রাখবা 4 স্টার না, কান হচ্ছে 5 স্টার। কানে 4 স্টার দিলে অন্যায় হবে, কারণ কানের থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এই পর্যন্ত। তাহলে কানের মধ্যে অনেকগুলো ভাগ আছে, বুঝছো। ফার্স্ট অফ অল কানের গঠন, এটা তোমরা জানো, গঠন তোমরা পড়বই। এরপর হচ্ছে কানের 2টা পার্ট, একটা অংশ আমাদের শুনতে সহায়তা করে, তাহলে কানের শ্রবণ কৌশল, এটা একটা পার্ট। এবং মনে রাখবা, কান কিন্তু শুধুমাত্র শুনতে সহায়তা করে এমন না, এই কানের মাধ্যমে আমাদের বডির ভারসাম্য রক্ষা হয়। তুমি ডান দিকে বাম দিকে যে হেলে পড়তেছো, তুমি চোখ বন্ধ করে এটা বুঝতে পারবা কানের ভিতরে এমন কিছু সুন্দর মেকানিজম আছে। তাহলে আমরা কানের শ্রবণ কৌশলের পাশাপাশি পড়বো কোনটা? ভারসাম্য কৌশল। এইটা পড়লে মোটামুটি কানের টপিক আমাদের আলহামদুলিল্লাহ পড়া হয়ে যাবে, ঠিক আছে। এটা মোটামুটি শেষ। এবার আসি একদমই আমাদের ওই যে লাস্টে হরমোনের কিছু পার্ট আছে, এখান থেকে 2টা প্রশ্ন আমরা পড়বো। আমরা শুধুমাত্র অন্তঃক্ষরা গ্রন্থিগুলো পড়বো, কি কি অন্তঃক্ষরা গ্রন্থি আছে এবং কোন গ্রন্থি থেকে কোন ধরনের রস বের হয়, এটা আমরা একটু পড়বো। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। অন্তঃক্ষরা গ্রন্থি পড়ার পরে আমরা পড়বো হচ্ছে অনিয়ন্ত্রিত হরমোন ব্যবহারের ফলাফল। বলতে পার ভাই এই প্রশ্ন তো জীবনে পড়ি নাই, কিন্তু এটা অনেকবার আসছে। অনিয়ন্ত্রিত হরমোন ব্যবহারের ফলাফল, বুঝছো, রেজাল্ট। অনিয়ন্ত্রিত হরমোনের ফলাফল, ব্যবহার করার ফলাফল, এইটা পড়ে রাখতে হবে, কারণ দেখা যাবে গ নম্বরে কান দিয়ে আসছে, তুমি এটা পারো, কিন্তু ওই অনিয়ন্ত্রিত হরমোনের পার্টটা তুমি পারো না, তাহলে তুমি আটকে যাবা। এই জন্য আমরা এটা পড়ে ফেলবো, বুঝছো। খুবই সিম্পল কথা। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, আমরা অবশ্যই স্নায়ুতন্ত্র থেকে কিছু না পড়লেও আমরা নিউরনের গঠন পড়বো, কারণ একদম সহজ প্রশ্ন হলে ওইটা আসবে। আর সিনেপসটা আমরা একটু পড়ে রাখবো, কারণ সিনেপসটা মাঝে মধ্যে দিতে পারে। বাট এর বাইরে আসলে সেরেব্রাম টেরেব্রাম যাই আছে, যত রকমের মস্তিষ্কের গঠন আছে, এগুলো এই পর্যন্ত সবই এমসিকিউতে আসছে, ঠিক আছে। তোমরা এই অধ্যায়ের এমসিকিউ ক্লাসটা ইনশাল্লাহ ভালো করে করবা। আমি একটু দিব, সময় লাগবে। আমার এমসিকিউ ক্লাস টপ 3 তো পাবাই, বাট আমার ইউটিউব চ্যানেলে আমি যেটা ফ্রি করে দিই, ওটা ক্লাসটা ইনশাল্লাহ দিব, একটু সময় লাগবে। ওটা পেলে ইনশাল্লাহ দেখবা এমসিকিউ তোমার সকল ওই প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা পার্টে যখন কাজ শেখা হয়ে যাবে এমসিকিউর জন্য টেকনিক দিয়ে, তখন তুমি যদি কোনো কারণে সিকিউরিটি এই ধরনের প্রশ্ন আসে, যদি কোনো কারণে আসে, এটা আসছে এমন না, যদি কোনো কারণে আসে, তখন তুমি
ওখান থেকে লাইন নিয়ে এমসিকিউগুলো নিয়ে তুমি সিকিউ লিখতে পারবা। বুঝতে পারছো? অর্থাৎ এটা আসলে তো গ বা ঘ একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? এখন আসে নাই কিন্তু আমি ফার্স্ট অফ অল বলে দিলাম। তো এই হচ্ছে আমাদের মোটামুটি মেইন টপিক, যেটা আমরা ইনশাল্লাহ শেষ করবো। তাহলে আমরা এখানে যদি মোটাটাকে ভাগ করি, আমাদের এখানে তিনটা হচ্ছে মেইনলি হট টপিক আজকে। একটা হচ্ছে চোখ, একটা হচ্ছে কান, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এটা নিয়ে বই একটু বেশি বলা আছে, বাট আমরা আমাদের মতো করে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো। তাহলে তিনটা পার্ট হচ্ছে এখানে আমাদের মূল। তাহলে আমরা শুরু করবো ফার্স্টে চোখ দিয়ে। এখন দেখো, প্রথম কথা হচ্ছে, দেখো যে কোনো কিছু পড়ার সময় এটা গঠন পড়াটা খুব ইজি, এবং এটা গঠন পড়া পরে বাকি পড়াটা আরও বেশি ইজি হয়ে যায়। চোখের গঠন আমরা ইনশাল্লাহ পড়বো। এখন একটা কথা মনে রাখো, তোমরা যেন আমি কপি করে রাখি সেম স্লাইড, যেন তোমাদের প্রত্যেকটা স্লাইডে স্মরণ থাকে কি পড়তেছি এবং কেন পড়তেছি, কেন এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কতটুকু ইম্পর্টেন্ট, ওইটা যেন মনে থাকে। এই জন্য আমি একপাশে অলওয়েজ লিখে রাখি। এটা আমার ক্রাইটেরিয়া, এটা আমার স্টাইল। চলো, তোমার ভালোর জন্য চলো, আমার এভাবে করা। চলো হ্যাঁ, শুরু করি। ফার্স্ট অফ অল চোখ। প্রথম কথা হচ্ছে, একটা নর্মাল কনসেপ্ট, চোখের মধ্যে তিনটা স্তর আছে। ফার্স্ট অফ অল চোখের মধ্যে স্তর কোনটা? ফার্স্ট অফ অল আমি সবই লিখবো, সবই আঁকবো, টেনশন নাই। ফার্স্ট অফ অল চোখের মধ্যে স্তর আছে কয়টা? ভাই চোখের মধ্যে স্তর আছে তিনটা। একদম বাইরে একটা স্তর, একদম বাইরের স্তর, একদম বহির স্তর। বহিস্তরটাকে আমরা বলি স্ক্লেরা। কি বলি? স্ক্লেরা। একদম বাইরের স্তর, একদম বাইরে, সবার বাইরে যে স্তর আছে তার নাম কি? স্ক্লেরা। একদম বাইরে। চোখের সামনে তো অল্প একটু অংশ, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পিছনের দিকে, তাই না? ওই জায়গাগুলো কি আমরা দেখি? ওই জায়গা পিছনের জায়গা দিয়ে দেখি না। তার মানে চোখের এই যে স্ক্লেরা, এটা ম্যাক্সিমাম পোর্শনটাই হচ্ছে অস্বচ্ছ, স্বচ্ছ না, ক্লিয়ার না, আর দেখতে পাই না, সিম্পল। কিন্তু চোখের সামনের অংশ দিয়ে দেখি না, এই যে সামনের যে কালো মনের অংশটা দিয়ে, এই অংশটা দেখি। তার মানে চোখের সামনে কিছু অংশ তো ক্লিয়ার। তার মানে কিছু অংশ যেহেতু ক্লিয়ার আছে, ওইটা নিশ্চয়ই আলাদা একটা নাম হবে। এক্স্যাক্টলি ভাইয়া, স্ক্লেরার সামনের অংশটা, এটার নাম হয় কর্নিয়া। কি নাম হয়? কর্নিয়া। এটা হচ্ছে ক্লিয়ার। ওকে, তাহলে স্ক্লেরা নর্মালি অস্বচ্ছ হলেও স্ক্লেরার কর্নিয়া অংশটা হচ্ছে স্বচ্ছ। তাহলে আমরা সেটা মনে রাখবো, স্ক্লেরা নর্মালি অস্বচ্ছ হলেও স্ক্লেরার কর্নিয়া অংশটা হচ্ছে স্বচ্ছ। ওকে, আচ্ছা নেক্সট খেয়াল করে দেখো, পরবর্তী স্তরের নাম হচ্ছে কোরোয়েড। সেকেন্ড লেয়ার, মাঝখানের লেয়ার। হ্যাঁ, মাঝখানের লেয়ার নাম হচ্ছে কোরোয়েড। এখন কোরোয়েড স্তরটা নিয়ে একটু কথাবার্তা আছে। কিরকম ভাইয়া? দেখো, খেয়াল করে দেখো, কোরোয়েডের র দিয়ে ইনশাল্লাহ খেয়াল করো। রতে দুইটা জিনিস, একটা হচ্ছে রক্তবাহিকা, আর একটা হচ্ছে রঞ্জক পদার্থ। একটা হচ্ছে রক্তবাহিকা, একটা রঞ্জক পদার্থ। এই দুইটা জিনিস মনে রাখলে কোরোয়েড দিয়ে 2 লাইন তুমি লিখতে পারবা। কোরোয়েডের র দিয়ে দুইটা শব্দ আমরা পড়ছি, একটা হলো রক্তবাহিকা, একটা কি? রঞ্জক পদার্থ। একটা হচ্ছে রক্তবাহিকা, একটা কি? রঞ্জক। ভাই দেখো, কোরোয়েডের রতে রক্তবাহিকা, তার মানে চোখের যে স্তরগুলো আছে এর মধ্যে কোরোয়েড নামক যে স্তরটা, মাঝখানে যে স্তরটা, এইটার মধ্যে ব্লাড ভেসেল, রক্তবাহিকা আছে। তার মানে এইটাই একমাত্র পুষ্টি সমৃদ্ধ স্তর। বুঝছো? রঞ্জক পদার্থ মানে এটার কারণে চোখের বিভিন্ন কালার আমরা দেখতে পাই, এটার মধ্যে রঞ্জক পদার্থ থাকে। ঠিক আছে, তোমরা দেখবা আমাদের যাদের চোখের রং কালো, মেলানিন নামক রঞ্জক থাকে। যাদের ব্রাউন, তার মানে ব্রাউন কালার পিগমেন্ট আছে ওখানে এক্সট্রা। যাদের ব্লু কালার আইস, তার মানে ওখানে ব্লু কালারের পিগমেন্ট আছে, রঞ্জক পদার্থ আছে। পিগমেন্টের বাংলা হলো রঞ্জক পদার্থ। তাহলে এই রঞ্জক পদার্থগুলো কোথায় থাকে? কোরোয়েড। এটার কারণে আমরা বিভিন্ন কালার দেখতে পাই। চোখে বিভিন্ন কালার হয় না, বিরলের তো চোখ দেখা একবার নীল কালার, ব্রাউন কালার, বা একদম ব্লু আইস বলে আমরা, আবার অড আইস বলে, দুই চোখে দুটো ভিন্ন কালার। এরকম বিভিন্ন কালারের সূত্রপাত হয় কোন স্তরে? উত্তর হচ্ছে কোরোয়েড নামক স্তরে। মনে রাখাটা খুবই ইজি। কোরোয়েডের র দিয়ে আমরা দুইটা টার্ম ইনশাল্লাহ পড়লাম। চলে আসি ভাইয়া, খেয়াল করে দেখো, এরপরে সবার ভিতরে সবচেয়ে ভিতরের লেয়ারের নাম হচ্ছে রেটিনা। সবচেয়ে ভিতরের লেয়ারের নাম কি? রেটিনা। সবচেয়ে ভিতরের লেয়ার, সবচেয়ে ভিতরে, এবং এটার মধ্যেই এটাই মেন লেয়ার। কেন? কারণ এখানেই মূলত যে কোনো বস্তু আমরা যখন দেখি, এখানেই মূলত প্রতিবিম্ব তৈরি হয়। রেটিনাতে মূলত প্রতিবিম্ব তৈরি হয়, সেই প্রতিবিম্বটা স্নায়ুর মাধ্যমে চলে যায় ব্রেইনে। ওকে, এই রেটিনাতেই মূলত প্রতিবিম্ব তৈরি হয়, এবং স্নায়ুর মাধ্যমে এই প্রতিবিম্ব কোথায় চলে যায়? স্নায়ুর মাধ্যমে প্রতিবিম্ব চলে যায় ব্রেইনে। এই তিনটে স্তর নিয়ে হচ্ছে চোখ, এবং এই তিনটে আমরা মেনলি এখন পড়বো। ওকে, চলো আমরা ছেলে এখন ছবি আঁকি। ছবি আঁকার মাধ্যমে সব কিছু আমাদের ক্লিয়ার হয়ে যায়। ফার্স্ট অফ অল এই ছবিটা কেমনে আঁকতে হবে। এখন এই ছবিটা আঁকার ক্ষেত্রে অনেকে একটু ঝামেলা পড়ে, ঠিক আছে? তো আমরা এই জন্য, আমি খালি হাতে আঁকতে পারি, বাট আমি যদি একটু কম্পাস স্কুলে আঁকি হয়তো ভালো হবে। এবং খালি হাতে আঁকি, তোমরা তো খালি হাতে আঁকবা। ধরো আমি মোটামুটি দেখো ফার্স্টে এরকম শেপ দিয়ে নিলাম, হয়েছে? মোটামুটি কাজ হয়ে গেছে, বুঝছো? একটু ডিম্বাকার টাইপের শেপ হয়েছে, মাঝখানে একটু খালি রাখলাম। ওকে, এই যে সবার বাইরে যে লেয়ারটা দিলাম, এটা স্ক্লেরা। সবার বাইরের লেয়ার দিয়ে আমরা শুরু করবো।
সব বাইরে যে লেয়ারটা দেখলাম এটা হচ্ছে স্ক্লেরা। ওকে, স্ক্লেরার এই সামনের অংশটা দেখো, এই একটু উঁচা করে দিলাম, দিস ইজ অ্যাকচুয়ালি কর্নিয়া, কারণ এই জায়গাটা স্বচ্ছ, আমি আলাদা করে লিখছি এবং এই জায়গাটাই আমাদের চোখের সামনের দিকে আছে, আমরা এই অংশটা বাইরে থেকে দেখতে পাই। তাহলে দেখো সবচেয়ে বাইরের যে লেয়ারটা আমি আঁকছি এটা কোনটা? স্ক্লেরা। সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে স্ক্লেরা, ফার্স্ট অফ অল এটা হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরা এই সামনের দিকে যে অংশটার নাম কি? এটা কর্নিয়া। সামনের দিকে পরে লিখবো, নাহলে আবার ইজি হয়ে যাবে। ওকে, না লিখে দিই, নাহলে বলবো ভাইয়া আপনি তো লিখেন নাই। দেখো স্ক্লেরার সামনের অংশটার নাম কি? কর্নিয়া। ওকে, এবার দেখো, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, এই যে এবার আমি দেখো ভিতরের কোরোয়েড নামক স্তরটা আঁকবো। কোরোয়েড কিভাবে আঁকবো দেখো, একটু মোটা কালার দিলাম, এভাবে করে আনলাম, বুঝছো? এনে এই যে ফার্স্টে এইটার সাথে একটা সুন্দর করে প্লেন করে মিলাই নিবা সৌন্দর্যের জন্য, এতটুকু পর্যন্ত আনলাম। তাহলে এই হচ্ছে কোরোয়েড। দেখো আমি যদি বলি তোমাকে মার্কিং করে দেই, এই হচ্ছে কোরোয়েড, এটা হচ্ছে কোরোয়েড। ওকে, সরি, এটা হচ্ছে কোরোয়েড। এস কালারটাকে বাদ দিতে বলে ভালো হতো, যাই হোক, এটা হচ্ছে কোরোয়েড। হ্যাঁ, এই হচ্ছে মাঝখানে লেয়ার, নাম কি তার? কোরোয়েড। এবং এটার মধ্যে রক্তবাহিকা আছে, এটার মধ্যে রঞ্জক পদার্থ আছে। এবার আমরা দেখবো কোরোয়েডের অনেকগুলো অংশ। আমরা কি দেখবো? কোরোয়েডের অনেকগুলো অংশ। ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো কিরকম অংশ। এটা হচ্ছে, আমি দেখো চিহ্ন নামাই দিলাম, মোটা করে দিলাম, খেয়াল করে দেখো, এই যে দেখছো কোরোয়েডের একটা অংশ, খেয়াল করছো সামনের অংশটা এসে এরকম হয়ে শেপ লাভ করছে, চিকন করে নিচে নামছে, এই যে প্লেন করে উঠছে। ওকে, ঠিক সেম ভাবে আমি নিচেরটা এইভাবে বানাবো, একদম ইজি, একদম ইজি। ওকে, ওকে, দিস ইজ ইট। অ্যাকচুয়ালি মাঝখানে গোল্লা দিতে পারো, না দিলে সমস্যা নেই, বইয়ের মধ্যে অনেক সময় দিচ্ছি, আমার জায়গায় দেয় নাই। তাহলে ধরো এটা একটু একটু উঁচা করে দিই, বুঝাতে চাচ্ছি যে একটু মোটা হয়ে আছে, একটু উঁচা করে দিচ্ছি, এখানে অলরেডি বুঝাইছি মোটা হয়ে আছে। তাহলে খেয়াল করে দেখো এই যে অংশটা ভাই আঁকলাম, তুমি আমার আঁকার দিকে খেয়াল করছো আশা করি, কিংবা ছোট্ট করে আমি এটাকে বাড়িয়ে দুই পাশ দিয়ে আমি মোটামুটি একটা ব্যালেন্স করার চেষ্টা করছি। এই যে ভাইয়া আঁকলাম, ভাইয়া খেয়াল করে দেখো এখানে এই যে এই অংশ, মোটা অংশটা, এই মোটা অংশটার নাম হচ্ছে সিলিয়ারি বডি। মোটা অংশটার নাম কি? সিলিয়ারি বডি। তাহলে মোটা অংশ মানে কি? তাহলে এই বডিটা কি দিয়ে তৈরি হয়েছে? পেশি দিয়ে। কি দিয়ে তৈরি হয়েছে? সিলিয়ারি পেশি দিয়ে। তাহলে মোটা অংশটার নাম কি? সিলিয়ারি বডি। তাহলে সিলিয়ারি বডি কি দিয়ে তৈরি হয়েছে? সিলিয়ারি পেশি দিয়ে। বডি মানে তো একটা দেহ, একটা দেহ তো নিশ্চয়ই কিছু না কিছু জিনিস দিয়ে তৈরি হয়, এটা হচ্ছে পেশি। নেক্সট খেয়াল করে দেখো এটা, এই অংশটা, এটাকে বলে আইরিশ। কি বলে এটাকে? আইরিশ। এই আইরিশের মাঝখানে দেখো, এটা আইরিশ, এটাও আইরিশ, মাঝখানের ছিদ্রটা, এই ছিদ্রটাকে বলা হয় পিউপিল। আমাদের চোখের দেখবা কালো অংশের ভিতরে আবার একটা কালো মণি আছে, ছোট্ট কালো অংশের ভিতরে আর একটা ছোট্ট কালো মণি আছে, ওইটি হচ্ছে সে পিউপিল। হ্যাঁ, ছোট্ট একটা ডট খালি জায়গা, এটার ভিতর দিয়ে একদম ভিতরে দেখা যায়। ওকে, তাহলে খেয়াল করো আইরিশ কোনটা? এই আমাদের ধরো সাদা, এই যে সাদা চোখ, খেয়াল করে দেখো, আমি এদিকে দেখাই, ধরো এটা তোমার চোখ, চোখের এই অংশটা সাদা, তোমরা জানো, ভিতরে পুরোটাই সাদা। সাদার পরে ভিতরে এই যে যে অংশটা গোল করে বড় বড় গোলটা আমরা আঁকি না, এটা হচ্ছে আইরিশ। আইরিশের মাঝখানে ছোট্ট একটা ছিদ্র থাকে, এটা হলো পিউপিল, এই হচ্ছে ছোট্ট ছিদ্রটা। ওকে, তাহলে আমাদের যেটা চোখের বিভিন্ন কালার হয়, যেটা কারো নীল হয়, কারো সাদা হয়, কারো বুংবাং বিভিন্ন কালার হয়, এই যে কালারগুলো হচ্ছে, এটা হচ্ছে আইরিশ। আইরিশের মাঝখানে এটা হচ্ছে পিউপিল। ওকে, পিউপিল দিয়ে আমরা চোখের লেন্স দেখতে পারি। চলো এখন আমরা দেখি, এই আবার দেখো, তাহলে এটা আঁকা শেষ। এবার একদম ভিতরের লেয়ার, একদম ভিতরের লেয়ার হচ্ছে তোমার, এই যে একটু সুন্দর করে দিবা, ভিতরের লেয়ারের নাম কি? রেটিনা। ভিতরের লেয়ার মেইন কাজ কি? এটার মধ্যে বিম্ব তৈরি হয়। কেন বিম্ব তৈরি হয়? কারণ এখানে স্পেশাল কিছু কোষ আছে, যে কোষটা বিম্ব তৈরি করতে সহায়তা করে, আলোর প্রতি সংবেদনশীল। ওকে, তাহলে এরকম করে দাগ দিয়ে দিতে পারো, বুঝাইতে পারো যে তুমি একটা আলাদা স্তর এঁকেছ, তাহলে তোমার ছবিটা একটু সুন্দর হবে আর কি। ওকে, আমি দাগগুলো একটু রং করতে গিয়ে বেশি রং হয়ে গেছে, এই তাহলে এই হচ্ছে মোটামুটি দাগ দিলা। ছবি শেষ হয় নাই, মাঝখানে একটু কাহিনী আছে, আমি কাহিনী দেখাবো, এখানে একটু মুছতে হবে। তাহলে খেয়াল করে দেখো, এই হচ্ছে রেটিনা, এই হচ্ছে রেটিনা। যারা পেন্সিল দিয়ে আঁকছো ভেরি গুড, কলম দিয়ে যারা ছবি আঁকছো একদম ভুয়া, তোমরা কলম দিয়ে ছবি আঁকবে না। তাহলে স্ক্লেরা, কোরয়েড এবং রেটিনা, এই তিনটে হচ্ছে স্তর। তাহলে আমার চোখের তিনটে স্তর আঁকা হয়ে গেছে। একদম বাইরেটা হচ্ছে স্ক্লেরা, একদম বাইরেটা হচ্ছে স্ক্লেরা, এরপর সবুজ কালার দিয়ে মার্কিং করে দিচ্ছি, এটা হলো কোরয়েড, রক্তবাহিকা আছে, রঞ্জক আছে। আর একদম ভিতরের একটা নাম হচ্ছে রেটিনা, এটার মধ্যে বিম্ব তৈরি হয়, কারণ এখানে স্পেশাল কোষ আছে। একটা কোষের নাম হচ্ছে রড কোষ, আর একটা কোষের নাম হলো কোন কোষ। একদম ইজি। এবার ইনশাল্লাহ খেয়াল করে দেখো ভাইয়া, এই দুইটা মাঝখানে আমাদের লেন্স থাকবে। লেন্সটা আমরা কিভাবে আঁকবো দেখো, তো এখানে তুমি এই মাঝখানে এই গ্যাপটা দিয়ে
এই যে আগে তুমি দ্বি উত্তল লেন্সটা এঁকে ফেললা, এই হচ্ছে চোখের লেন্স। আমরা চোখের লেন্স মতো যেটাকে বুঝি, এই হচ্ছে সেই লেন্স। এই যে আমি লেন্সটা এঁকে ফেললাম, এটা হচ্ছে আমার চোখের লেন্স। ওকে, দিস ইজ দ্য লেন্স অফ আওয়ার আইস। তাহলে এই যে লেন্স, চোখের লেন্স দ্বি উত্তল, দুই পাশে উত্তল। ওকে, আচ্ছা এই লেন্সটা কি হাওয়ার মধ্যে ভেসে আছে? না, নিশ্চয়ই কিছু না কিছু দিয়ে লাগানো আছে। তাহলে কি দিয়ে লাগানো আছে চলো আমরা একটু দেখি। এই যে দেখো এখানে এরকম লিগামেন্ট আছে। লিগামেন্ট মানে তন্তু, এই যে তন্তুর মতো পদার্থ, শক্ত লিগামেন্ট। এই যে লিগামেন্ট দিয়ে, ওকে, এই যে লিগামেন্ট দিয়ে লেন্সটা লাগানো আছে। কি দিয়ে লাগানো আছে? লিগামেন্ট দিয়ে লেন্সটা লাগানো আছে। এই যে ওকে, এই যে লিগামেন্ট দিয়ে লেন্সটা লাগানো আছে, এবং এই লিগামেন্টের মাধ্যমে লেন্সটাকে টেনে একটু লম্বা করা যায়, আবার ছোটও করা যায়। দুইটাই হইতে পারে, এটা তোমার করা লাগে না, অটোমেটিক্যালি চোখের মধ্যে হয়ে যায়। যখন আমরা কাছে দূরের বস্তু দেখি, অটোমেটিক্যালি এটা লম্বা হয়, ছোট হয়, অটোমেটিক্যালি হয়। চোখের ভিতরে শেপটা অটোমেটিক্যালি চেঞ্জটা হয়, যে কারণে আমরা ইজিলি যে কোনো বস্তু কাছে হোক দূরে হোক, যদি চোখ ভালো থাকে আলহামদুলিল্লাহ দেখতে পারি। চোখ যদি কারো সমস্যা হয় আমরা লেন্স ইউজ করি, আমরা চশমা পরি, তারপরে তো আমাদের এমন না যে কাছের বস্তু দেখার জন্য এক চশমা পরি, দূরের বস্তু দেখার জন্য হ্যাঁ দেখতে পাচ্ছি না, আবার খুলে আমরা আরেকটা পড়ি। আমরা নর্মালি এটা ইউজ করি। হ্যাঁ, যেটার কিছু ক্রাইটেরিয়া আছে, একটু বেশি বয়স হয়ে গেলে যখন এই ক্ষমতাটাও থাকে না ঠিক মতো, যখন এই ক্ষমতাটা ঠিক মতো থাকে না, তখন ডাবল বাইফোকাল লেন্স ইউজ করতে হয়। উপরে একটা দিয়ে দূরে জিনিস দেখে, যেটা দিয়ে কাছে জিনিস দেখে। বুঝতে পারছো? যখন ওই ক্ষমতাটাও থাকবে না, বেশ বয়স্ক হলে তখন এই সমস্যাটা দেখা দেয়, যে ছোট বড় হওয়ার লেন্সের ক্ষমতাটা চলে গেছে, তখন হচ্ছে ওই সমস্যা। ওকে, আচ্ছা, সো খেয়াল করে দেখো লেন্স আলহামদুলিল্লাহ হয়ে গেছে। মোটামুটি আমাদের বেসিক এলিমেন্টসগুলো শেষ। ওকে, বেসিক এলিমেন্টগুলো শেষ। আমরা মোটামুটি যেই গঠনগুলো পড়া দরকার সেই গঠনগুলো পড়ে ফেলছি। মার্কিং করে দেই, খেয়াল করে দেখো, মার্কিং করে দেই। এই হচ্ছে জায়গা নেই না, এই হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। সাসপেন্সরি লিগামেন্ট। প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি এটা এখানে কেন লিখছেন? আপনার কি জায়গার অভাব পড়ছে? না, সরি, ঠিক করতেছি, এখানে লিখি, বাদ দাও। এবার ঠিক আছে না? খেয়াল করো, নাটক করে লাভ নেই। দেখো এই সেই লিগামেন্টটাকে কি বলে? এই লিগামেন্টটাকে বলা হয় সাসপেন্সরি লিগামেন্ট। সাসপেন্সরি লিগামেন্ট, আমি একটু ভিতর দিকে লিখলাম, বাইরের দিকে বেশি ইজি হচ্ছিল এই জন্য। সাসপেন্সরি লিগামেন্ট। এবং এই সাসপেন্সরি লিগামেন্ট খেয়াল করে দেখো, সবাই একটা জিনিস মনে রাখবা, এই যে যা যা লিখছি উপরে, আমি এই জন্য উপরে লিখতে যাচ্ছিলাম, এই উপরের এই আইরিশ, সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, এই তিনটাই কিন্তু কোরয়েডের অংশ। তিনটাই কার অংশ? কোরয়েডের অংশ। ওকে, মাঝখানে লেয়ারের অংশ। তাহলে সিলিয়ারি পেশি বা সিলিয়ারি বডি, আইরিশ, সাসপেন্সরি লিগামেন্ট, এই তিনটা একসাথে আছে, রাইট? এই তিনটাই কোরয়েডেরই অংশ। তুমি দেখো তিনটার সাথে কোরয়েডের কানেকশন আছে। এই কোরয়েড নামক লেয়ারটা সামনের দিকে এসেই এই তিনটা জিনিস তৈরি করছে। সো এই তিনটা জিনিসই কোরয়েডের অংশ। ওকে, তাহলে মোটামুটি শেষ। এবার দেখো চোখের এটা পড়ার পরে ঠিক লেন্সের বরাবর, ঠিক লেন্সের বরাবর এখানে একটা বিন্দু আছে ভাইয়া, ঠিক এই বরাবর একটা বিন্দু আছে। এখানে অনেক বেশি কোন কোষ থাকে। ওকে, এটা একটু ইয়েলো কালারের হয়। হ্যাঁ, তো যাই হোক, এইখানে সবচেয়ে ভালো বিম্ব তৈরি হয় ঠিক অপোজিট দিকে। দেখছো একদম লম্বা, খারাপ বলতে গেলে প্রায় কাছাকাছি আর কি, একটু কাছাকাছি কম বেশ থাকে। একদম বরাবর তুমি ছবিতে আঁকবা, তাহলে তোমার কাজ হয়ে যাবে। এখানে সবচেয়ে বেশি কোন কোষ থাকে এবং প্রচুর ভালো বিম্ব তৈরি হয়। এই পয়েন্টটাকে, এই বিন্দুটাকে বলা হয় ফোবিয়া সেন্ট্রালিস। একদম সেন্টারে আছে ফোবিয়া সেন্ট্রালিস। তাহলে একদম ঠিক মাঝ বরাবর এই যে পয়েন্টটা, এটাকে আমরা বলবো ফোবিয়া সেন্ট্রালিস। একদম মাঝ বরাবর আছে। ওকে, লেন্সের ঠিক উল্টা দিকে এই মাঝ বরাবর পয়েন্টটাকে আমরা কি বলবো? ফোবিয়া সেন্ট্রালিস। পারবো ইনশাল্লাহ। এবার দেখো এখানে এই দিক দিয়ে মনে করো অপটিক নার্ভ, নার্ভ তো লাগবেই, স্নায়ু ছাড়া তো আর কাজ হবে না, রাইট? এখান থেকে মনে করো অপটিক নার্ভ বেরোলো, এই যে এখান থেকে মনে করো অপটিক নার্ভ বেরোলো, এই জায়গাটা, এই জায়গাটা থেকে অপটিক নার্ভ বেরিয়েছে। ওকে, তাহলে ধরো এই জায়গাটা থেকে অপটিক নার্ভ, অপটিক স্নায়ু, অপটিক নার্ভ বের হয়েছে, অপটিক নার্ভ বের হয়েছে। এই অপটিক নার্ভের উপরে এই ডিম্বাকার অংশটাকে বলা হয় অপটিক ডিস্ক। কি বলা হয়? অপটিক ডিস্ক। তাহলে এই জায়গাটা হলো অপটিক ডিস্ক। অপটিক নার্ভের উপরে এই ডিম্বাকার অংশটাকে বলা হয় অপটিক ডিস্ক। অপটিক ডিস্ক মনে রাখবা, এখানে কোনো রড কোষ, কোন কোষ থাকে না, কোনো আলোক সংবেদী কোনো কোষ নাই, কারণ এখানে এই যে এই জায়গাটার মধ্যে দিয়ে স্নায়ুগুলো বেরিয়েছে, জায়গাটা হচ্ছে স্নায়ু বেরোয়ার। তাহলে এই জায়গাটাতে যেহেতু কোনো আলোক সংবেদী কোষ নাই, এখানে কি কোনো বিম্ব তৈরি হবে? উত্তর হচ্ছে না, কোনো বিম্ব তৈরি হবে না। খেয়াল করে দেখো, এই জন্য এটাকে বলা হয় অন্ধবিন্দু। কি বলা হয়?
অন্ধবিন্দু। তাহলে মোটামুটি বুঝে গেছি আমরা চোখের জন্য মোটামুটি আমাদের অন্ধবিন্দু চেনাও হয়ে গেছে। এখন দেখো আমরা প্রকোষ্ঠগুলো একসাথে চিনে ফেলি, তাহলে ইনশাল্লাহ অনেক ইজি হবে। দেখো এই যে আইরিশের সামনে কর্নিয়ার পরে এই অংশটাকে বলে অগ্র প্রকোষ্ঠ, অগ্র আইরিশের সামনে, ওকে, এই জায়গাটা সামনের জায়গাটা। আইরিশের পিছনে লেন্সের সামনের এই জায়গাটাকে বলে পশ্চাৎ প্রকোষ্ঠ, এই ছোট্ট জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটাকে বলে পশ্চাৎ প্রকোষ্ঠ। এই যে এই জায়গাটা আইরিশের পিছনে লেন্সের সামনে লিগামেন্টের সামনে এই জায়গাটাকে বলে পশ্চাৎ প্রকোষ্ঠ, এই জায়গাটা বুঝছো, পশ্চাৎ প্রকোষ্ঠ। আর এই জায়গাটাকে বলে ভিট্রিয়াস প্রকোষ্ঠ, কারণ এখানে ভিট্রিয়াস হিউমার নামক তরল থাকে। ভিট্রিয়াস প্রকোষ্ঠ কারণ এখানে কি থাকে, ভিট্রিয়াস হিউমার নামক তরল থাকে, ওকে। আর এই অগ্র এবং পশ্চাৎ প্রকোষ্ঠ এই দুই জায়গায় যে তরল থাকে এই তরলের নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। এই দুই জায়গাতেই সেম তরল, কারণ কানেকশন মাঝখানে আছে, তুমি দেখতে পাচ্ছ, তাহলে এই জন্য তরলটা সেম থাকবে। এই দুই জায়গাতে যে তরল আছে তার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। আলহামদুলিল্লাহ চোখের গঠন আমাদের পড়া শেষ। এটা পড়লে মোটামুটি আমাদের চোখের যে কোনো কিছু আমরা পারবো। চিত্র, চোখের গঠন পড়া শেষ, ওকে, চোখের গঠন পড়া শেষ, ঠিক আছে, ইনশাল্লাহ পারবো। তাহলে এবার খেয়াল করো সবাই, খেয়াল করো, মুখস্থ না করে আমার দিকে খেয়াল করো। তাহলে এবার বলো সবাই, চোখের দর্শন কৌশল কেমনে দেখে। ফার্স্টে ধরো আলো ঢুকছে, আলো কোন দিক দিয়ে ঢুকবে, কর্নিয়া, তাই না? আলো ঢুকবে কোন দিক দিয়ে, কর্নিয়া দিয়ে। আচ্ছা, কর্নিয়া দিয়ে আলো কই যাবে, অগ্র প্রকোষ্ঠে। অগ্র প্রকোষ্ঠে কে আছে, অ্যাকুয়াস হিউমার নামক তরল। সেখান থেকে পিউপিল, এই মাঝখানে ছিদ্রটার নাম কি, পিউপিল, এই ছিদ্রের নাম হলো পিউপিল। সেখান থেকে পিউপিলের মাধ্যমে কোথায় গেল, পশ্চাৎ প্রকোষ্ঠে, ওখানেও কি আছে, অ্যাকুয়াস হিউমার। তাহলে এই তরলের কাজ কি, আলোর প্রতিসরণে সাহায্য করে, সিম্পল। আচ্ছা, নেক্সট লেন্সে গেল, লেন্সে যাওয়ার পরে আলোটা লেন্সের মাধ্যমে প্রতিসরিত হইলো। আমরা জানি লেন্সে আলোর প্রতিসরণ হয়, প্রতিসরণ হয়ে কোথায় গেল ভিট্রিয়াস প্রকোষ্ঠে। ভিট্রিয়াস প্রকোষ্ঠে কি আছে, ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস প্রকোষ্ঠে কই গেল, রেটিনাতে। রেটিনাতে কি আছে, রড কোষ, কোন কোষ। এরা উদ্দীপনা স্নায়ুর মাধ্যমে, অপটিক নার্ভের মাধ্যমে ব্রেইনে পাঠাবে। এই হচ্ছে চোখের একদম সুন্দর করে কিভাবে আলোটা যাচ্ছে, ওকে। তাহলে আমরা যদি এটা যেটা পারি, ছবিটা ভালো করে পারি, তাহলে একদম সিরিয়ালি এই উদ্দীপনা গেল, অপটিক নার্ভের মাধ্যমে চলে গেল ব্রেইনে। ব্রেইনের ঠিক পিছনের দিকে আমাদের ভিজুয়াল কর্টেক্স আছে, এই যে পিছনের দিকে, তাহলে পিছনের দিকে গিয়ে এটা প্রসেসিং হবে, ওকে। এই হচ্ছে ডিরেকশন। তাহলে যদি কেউ ইনশাল্লাহ ছবিটা পারো, সে একদম কোনটার পরে কই যাবে না যাবে তুমি ছিল অনায়াসে বলতে পারবা, এবং এখান থেকে এমসিকিউ তুমি পারবা, ঠিক আছে ভাইয়া। এই হচ্ছে চোখের গঠন। আমরা এখন পড়বো চোখের উপযোজন। চোখের শুধু গঠনে কিন্তু আমরা পড়ি না, আমরা কি শুধু গঠন পড়ছি না, চোখের যে রে কিভাবে আলো গেছে এটা আমরা পড়ে ফেলছি। এটা কিন্তু একসাথে আমি পড়াই ফেললাম ওয়ান শট ক্লাসে। আশা করি ইনশাল্লাহ সহজ উপায়, আলহামদুলিল্লাহ এটা শেষ, ওকে। তাহলে গঠন পড়লে আমরা চোখের দর্শন কৌশলটা ভালো করে পারবো। চলো আমরা একটু দর্শন কৌশলটা দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে খেয়াল করো চোখের দর্শন কৌশল। প্রথম কথা হচ্ছে ভাইয়া, ফার্স্ট অফ অল তুমি আগে ফ্লোচার্ট আকারে দেখাবা, বুঝছো। ফ্লোচার্ট আকারে দেখাবা। কি ফ্লোচার্ট করবা, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ফ্লোচার্টের মধ্যে ওই যে তোমার যেভাবে আমি প্রবেশ করাইছি, আলো হচ্ছে ফার্স্টে ঢুকছে, আলোক রশ্মি, মনে আছে, আলোক রশ্মি ফার্স্টে কোথায় গেছে তুমি আমাকে বলো, ফার্স্টে গেছে কর্নিয়াতে, কর্নিয়া দিয়ে আলোক রশ্মি ঢুকে কোথায় গেছে, অগ্র প্রকোষ্ঠ থেকে চলে গেছে পিউপিল মানে মাঝখানে ছিদ্রটা, এই ছিদ্র দিয়ে সে ঢুকে চলে গেছে পশ্চাৎ প্রকোষ্ঠে, ওখানে আছে অ্যাকুয়াস হিউমার, এই কথাগুলো লিখবা। সেখান থেকে লেন্সে পড়ছে, লেন্সের মাধ্যমে চলে গেছে ভিট্রিয়াস প্রকোষ্ঠে, তাই না, ভিট্রিয়াস প্রকোষ্ঠে। লেন্সের পরে ছিল ভিট্রিয়াস প্রকোষ্ঠ, মাঝখানে মোটা যে প্রকোষ্ঠটা খালি সবচেয়ে বড় প্রকোষ্ঠটা, ওখান থেকে চলে গেছে রেটিনাতে গিয়ে রেটিনা যে রড কোষ, কোন কোষ, রেটিনাতে কোন কোষ আছে, রড এবং আমরা পড়বো, এটা পার্থক্য পড়বো। রড এবং কোন কোষ আছে, এরা উদ্দীপিত হয়। এরা যখন রড এবং কোন কোষ যদি উদ্দীপিত হয়, বাস এরা যদি উদ্দীপিত হয় কাজ তো হয়ে গেল। উদ্দীপনা অপটিক নার্ভের মাধ্যমে, অপটিক নার্ভ, আমরা জানি চোখের নার্ভের নাম হচ্ছে অপটিক নার্ভ। সেকেন্ড যে কর্টেক্স নেও, অপটিক মানে চোখ, দেখবা বিভিন্ন দোকানে লেখা আছে অমুক অপটিক্স তমুক অপটিক্স। এই অপটিক নার্ভের মাধ্যমে চলে যায় ব্রেনের কোথায়, একদম পিছনের দিকে, বুঝছো। এটাকে বলি ভিজুয়াল কর্টেক্স, দেখতে সহায়তা করে, তো এই জন্য বলি ভিজুয়াল কর্টেক্স। এই হচ্ছে ভাইয়া পুরো ফ্লোচার্টের মাধ্যমে দর্শন কৌশলের মানে ইনিশিয়াল পার্টটা। আমরা এখন দেখবো যে কিভাবে প্রতিসরণটা হয়, এটা আমরা দেখবো। এটা খুবই সহজ, বাট এটা আগে মেইনলি পারতে হবে। এটা পারলে ইনশাল্লাহ তখন তুমি অনায়াসে পারবা। এটা আলাদা করে পারার কিছু নাই আসলে, কারণ গঠন তোমাকে আমি পড়াই ফেলছি, সো তুমি এটা এমনি পারবা, ওকে। ঠিক আছে, ইনশাল্লাহ আমি একটু বাক করে দিই, তাহলে একটু ভালো লাগবে আর কি। এমনিতেই বক্স করে দিচ্ছি, নাথিং, জাস্ট দেখতে ভালো লাগতেছে সেই জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন দেখবো কি জানো, আমরা দেখবো কিভাবে আসলে লেন্সের মধ্যে বিম্ব তৈরি হয়।
এটা একটু তোমার পরীক্ষা খাতে যদি দর্শন কৌশল আসে ওই সিরিয়ালের পাশাপাশি তুমি লেন্সের এটা লিখবা। কিরকম দেখো, এটা আমরা জানি চোখের মধ্যে কি আছে, দিয়ে উত্তর লেন্স বা উত্তর লেন্স, এই হচ্ছে চোখের লেন্সটা। এখন দেখো ভাইয়া, ধরো এখানে একটা বস্তু আছে, ওকে, এখানে একটা বস্তু আছে এবং খেয়াল করে দেখো এই বস্তুটা আমি দুটা পয়েন্ট দিলাম, এ মাঝখানে একটা পয়েন্ট দিলাম, বি আমি ধরলাম, বি এটা ধরো সি, তিনটা পয়েন্ট ধরলাম, এ বি সি তিনটা পয়েন্ট দিলাম, দেখবো যে বিম্বটা কেমন হয়। খেয়াল করে দেখো মাঝখানে এই হচ্ছে এই যে ঠিক আলোক কেন্দ্র। তোমরা জানো আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মিটা যায় সে একদম, সরি এটা একটু সুন্দর সুন্দর করে আঁকার জন্য মনে রাখবা, ধরো আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মিটা যায় এটা কিন্তু একদম সোজাসুজি যায়, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু তোমরা জানো এটা যে আসে, এই যে এই যে আসলো, এটা কি বেঁকে যাবে না? তোমরা পড়ছো ফিজিক্সে, এই যে বেঁকে গেল, বেশি বড় করে ফেলছি, বেশি বড় করে ফেললে আবার সমস্যা। তোমার স্কেল ধরে করবে, তোমাদেরটা আরো অনেক ইজি হবে। এই যে এ এর বিম্ব গিয়ে তৈরি হলো এখানে, দেখছো এর প্রাইম বি প্রাইম, এর বিম্ব তৈরি হলো এখানে। আবার একইভাবে সি এর বিম্বটা খেয়াল করে দেখো, এভাবে যাবে, যাওয়ার পরে এই যে এখানে গেল সি প্রাইম। তাহলে দেখো একই বস্তু, এই একই বস্তুর আমরা কিন্তু একটা, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে আঁকলাম, ফিজিক্সের ল, হালকা ল অ্যাপ্লাই করলাম, যে আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মিটা যায় এটা একদম সোজা যাবে, ওইটা এখানে এসে তোমরা জানো ফিজিক্সে পড়ছো, এটা আমি স্কেল ধরে করলে আরো সুন্দর হবে, সহজ হবে, সোজা হবে। এটা এসে কিন্তু বেঁকে যায়, নিচের দিকে নেমে যায়। এটাই কিন্তু উত্তর লেন্সের বৈশিষ্ট্য ভাইয়া। উত্তর লেন্সে ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা উল্টা বিম্ব তৈরি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের মধ্যেও, মনে রাখবা, উল্টা বিম্ব তৈরি হয়। প্রশ্ন হচ্ছে আমরা তাহলে কি সব বস্তু উল্টা দেখি? না, এই উল্টা বিম্বটাকে সোজা করার দায়িত্ব হচ্ছে ব্রেনের। এটা ব্রেনে গিয়ে, ওই ব্রেনের যে ভিজুয়াল কর্টেক্স, ওখানে গিয়ে যখন এটা সুন্দর করে প্রসেসিং হবে তখন ব্রেনে গিয়ে সে সোজা হয়। ওকে, তাহলে ব্রেনে গিয়ে তখন সে সোজা হবে। এই যে যখন উল্টা বিম্ব তৈরি হবে সে ব্রেনে গিয়ে তখন সোজা হবে। দিস ইজ অ্যাকচুয়ালি হাউ আওয়ার আইজ আর ওয়ার্কিং। ওকে, আমরা কিন্তু নর্মালি আমাদের চোখের যে লেন্স আছে এটার মধ্যে উল্টা বিম্ব দেখি। তোমরা দেখতে পাচ্ছ এটা ব্রেনে গিয়ে, ব্রেনের যে ভিজুয়াল কর্টেক্স এর পিছনের দিকে আছে এই অংশে গিয়ে প্রসেসিং হয়ে সেটা সোজা হয়। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ সোজা হয়ে গেল। তাহলে আমাদের চোখের দর্শন কৌশলটা শেষ, যেটা আমি বলতেছিলাম গঠন এবং দর্শন কৌশল, তোমরা একটু লিখে রাখো, এটাও ইম্পর্টেন্ট, পাশে লিখে রাখলেই হবে। ওকে, চলে আসি আমরা এখন পড়বো উপযোজন। চলো শুরু করি উপযোজন। তাহলে ভাই আমরা একটু বইয়ের ছবিটা একটু দেখে নিই, তাহলে আমাদের আর একটু ইজি হবে। বই একটা ছবি আছে চোখের দর্শন কৌশলটা, খেয়াল করে দেখো। এই ছবিটা আমি তোমাদেরকে আঁকছি, একদম সিম্পল ওয়েতে ইনশাল্লাহ দিছি, তোমরা আশা করি এটা ভুল করবে না। এই যে দেখো আলোটা হচ্ছে এদিকে ঢুকবে, তোমরা খেয়াল করো আলোটা হচ্ছে এদিকে ঢুকবে, এদিকে ঢুকার পরে এই যে এদিকে ঢুকছে, লেন্সের মাধ্যমে গেছে, ভিট্রিয়াস হিউমার দিয়ে চলে গেছে একদম এইখানে রেটিনার মধ্যে, এই যে অপটিক্স নায়ের মাধ্যমে চলে যাবে ব্রেইনে। ওকে, তাহলে এটা পুরোটা আমি আলহামদুলিল্লাহ পড়াইছি। ওকে, পুরোটা আমি আলহামদুলিল্লাহ পড়াইছি, পুরোটা আমি আলহামদুলিল্লাহ পড়াইছি। আমার মনে হয় তোমরা ইনশাল্লাহ সবাই পারবা। এই দেখো সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ, সিলারি পেশি মিলেই মূলত সিলারি বডি তৈরি করে। এ হচ্ছে আইরিশ, মাঝখানে ছিদ্রটা হচ্ছে পিউপিল, তাই না? পড়াইছি না ভাইয়া? পড়াইছি। তো আশা করি তোমরা ইনশাল্লাহ এই ছবিটা পারবা, এটা বইয়ের ছবি। সো বইয়ের ছবি দেখলে যেন ভুল না হয়, আমি তো আঁকাই দিছি, তারপরে তোমাদেরকে বললাম। একদম বাইরের লেয়ার নাম হচ্ছে স্ক্লেরা, মাঝখানে হচ্ছে কোরোয়েড, আর একদম ভিতরে হচ্ছে রেটিনা, তিনটা লেয়ার। ওকে, এই যে ফোবিয়া সেন্ট্রালিস মনে আছে, সবচেয়ে ভালো বিম্ব তৈরি হয়। আর এই যে স্নায়ুর বরাবর এই পার্টটা হচ্ছে অন্ধবিন্দু, কারণ এখানে কোনো রডকোষ কোন কোষ থাকে না। ঠিক আছে? ওকে, চলে আসি চোখের উপযোজন। খেয়াল করে দেখো চোখের উপযোজন, এটা উপরে নিয়ে ছবিটা, ঠিক আছে উপরে রেখে দিলাম, তাহলে তোমার জন্য ইজি হবে পরবর্তীতে পড়ার সময়। চলো ইনশাল্লাহ আমরা পড়ি চোখের উপযোজন। উপযোজন মানে কি প্রথম কথা বোঝার চেষ্টা করি আগে, এত কিছু না, খেয়াল করো। ফার্স্টে উপযোজন, চোখের উপযোজন এটার মানে কি দেখো, আমি একটু আগে তোমাকে মাত্র বললাম, আমরা আমাদের এই চোখের মাধ্যমে আল্লাহর রহমতে কাছের বস্তু দূরের বস্তু সবই দেখতে পাই, ঠিক কিনা? আমরা কিন্তু কাছের বস্তু যেরকম ভাবে দেখি দূরের বস্তুও কিন্তু ভালো মতোই দেখি। কাছের বস্তু লেখা আমরা পড়ি, আবার দূরে ধরো একটা মানুষ দাঁড়িয়ে আছে আমরা দেখতেছি, মোটামুটি দূরে, এখন একদম 2 কিলোমিটার দূরে তো দেখবা না, নর্মাল না, আমার দৃষ্টিসীমার মধ্যে। তাহলে আমরা নর্মালি দৃষ্টিসীমার মধ্যে কাছের বস্তু, কাছের বা দূরের যে কোনো বস্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাই, রাইট? যে কোনো বস্তু আমরা দেখতে পাই। তাহলে কাছের বা দূরের যে কোনো বস্তু স্পষ্টভাবে দেখার জন্য আমাদের চোখের মধ্যে কিছু পরিবর্তন ঘটে।
কিছু চেঞ্জ ঘটে। এই যে চোখের মধ্যে অটোমেটিক যে চেঞ্জটা ঘটে, অটোমেটিক যে পরিবর্তনটা ঘটে, এটাকেই বলে চোখের উপযোজন। তাহলে কাছের বা দূরের বস্তু দেখার জন্য চোখের মধ্যে যে অটোমেটিক চেঞ্জটা হয়, এটাই হচ্ছে চোখের উপযোজন। বুঝতে পারছো ভাইয়া? তাহলে উপযোজন মানে কি? কাছের বা দূরের যে কোনো বস্তু দেখার জন্য চোখের মধ্যে যে স্বয়ংক্রিয় পরিবর্তন ঘটে বা চোখের মধ্যে যে ধরনের পরিবর্তন ঘটে, চোখ অ্যাডজাস্ট করে নেয়, চোখে আমাদের দেখতে সহায়তা করে, ওইটাই হচ্ছে চোখের উপযোজন। তাহলে দেখো, জিনিসটা আসলে দুই রকম। একটা হচ্ছে তুমি কাছের বস্তু দেখতে চাও, কাছের বস্তু, তাহলে আলোটা খুব কাছ থেকে আসবে। তাহলে কাছের বস্তু তুমি দেখতে চাও, কাছের বস্তু দেখার ক্ষেত্রে কিছু কাহিনী হবে। নেক্সট হচ্ছে দেখো, একই সাথে তুমি যখন দূরের বস্তু দেখবা তখন কিছু কাহিনী হবে। তাহলে কাছের বস্তু দেখার ক্ষেত্রে কাহিনী হবে, আর হচ্ছে তুমি যখন দূরের বস্তু দেখবা, দুইটা আলাদা আলাদা কাহিনী হবে। তো একটা পড়লে আরেকটা এমনি পারা যায়, জন্য আমি পাশাপাশি লিখতেছি। দূরের বস্তুর ক্ষেত্রে আরেকটা কাহিনী, কিরকম কাহিনী খেয়াল করে দেখো ভাইয়া। ফার্স্ট অফ অল তুমি একটু খেয়াল করো, বোঝার চেষ্টা করো। আমরা যখন কাছের বস্তু দেখি, তুমি চিন্তা করো সহজ কথায় এভাবে চিন্তা করবা যে কাছের বস্তু দেখার জন্য আমরা সবসময় দেখবা যে একদম চোখের সামনে তোমার লেখা নিয়ে আসছি। ধরো আমার কাছে একটা বই আছে, মনে করো এই বোটানের বইটাই আমার কাছে আসছে, মনে করো। হ্যাঁ, এখন আমি কাছে বস্তু এই যে কাছে নিয়ে আসছি। সবাই কি আসলে কাছে আনলে সবাই এরকম চোখ বড় বড় করে দেখে না? সবাই কি করে, যখন কাছে না হয় তখন সবাই এরকম চোখটা ছোট ছোট করে দেখার চেষ্টা করে, বেশি কাছে নিয়ে আসছো চোখ ছোট করে ফেলে, তাই না? তুমি চিন্তা করো, কাছের বস্তু তুমি একটা বই সামনে একদম চোখের সামনে নাও, এই তুমি দেখো ঝাপসা দেখাচ্ছে। আমি যখন চোখটা ছোট ছোট করবো তখন আবার লেখাটা মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, আবার তুমি যদি কাছে নিয়ে চোখ আরো বড় করো, আরো ঝাপসা দেখাবে। তাহলে মনে রাখবা, কাছের বস্তু দেখতে যাচ্ছ, তুমি চোখটারে ছোট করতেছো, এইটা মনে রাখতে পারলে ইনশাল্লাহ হয়ে যাবে। তুমি যখন কাছের বস্তু দেখবা তখন তুমি চোখটা কি করবা? ছোট করবা। আমার কথা বুঝতে পারছো? তাহলে কাছের বস্তু দেখার জন্য চোখটাকে কি করবা? ছোট করবা। তাহলে কাছের বস্তু দেখার ক্ষেত্রে আমরা চোখটা কি করবো? আমরা মনে রাখবা চোখটাকে আমরা ছোট করবো। এটা সিগন্যাল, মনে রাখার টেকনিক। এটা হচ্ছে মনে রাখার টেকনিক, চোখটাকে ছোট করবো। ওকে, এটা হচ্ছে মনে রাখার টেকনিক। এবার খেয়াল করো, ফার্স্টে এক লাইন খালি রাখলাম, এক লাইন না, ফার্স্টে 2 লাইন খালি রাখবো, 2 লাইন খালি রাখবো। 3 নম্বর লাইনে গিয়ে আমি লিখবো, এটা ফ্লোচার্ট। 3 নম্বর লাইনে গিয়ে আমি লিখবো চোখ ছোট হয়ে গেছে। চোখ ছোট হয়ে গেছে মানে কি? লেন্স হচ্ছে ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাওয়া মানে কি? একটু মোটা হবে। ধরো লেন্স ধরো এমনি আছে, সবাই খেয়াল করো, লেন্স মনে করো এর ভিতরে চ্যাপটা আছে, এই যদি এরকম মোটা হয়ে যায়, এরকম প্যাতলা হয়ে যায়, তাহলে কি লেন্সটা এখন ছোট হয়ে গেল, চোখটা ছোট হয়ে গেল, ফোকাস দূরত্ব কমে গেল, রাইট? ফোকাস দূরত্ব কমে গেল, চোখটা সব ছোট হয়ে যাবে। এইটা মনে রাখবা, কাছের বস্তু দেখার জন্য চোখ ছোট হয়ে যাবে। লেন্স ছিল আগে লম্বা, এন থেকে হয়ে যাবে গোল। লম্বা ছিল লম্বা সোজা, এটা হয়ে গেছে গোল মোটা। ঠিক আছে? তাহলে আমরা যদি কাছের বস্তু দেখতে চাই, কিন্তু সিম্পল কথা, কাছের বস্তু দেখার জন্য চোখ ছোট হয়ে যাবে। এই চোখ ছোট হয়ে যাওয়াকে সুন্দর একটা ভাষায় বলা হয় যে তোমার লেন্সটা মোটা এবং খাটো হয়। তাহলে খেয়াল করে দেখো, লেন্স মোটা এবং খাটো হবে। তুমি ছবি দেখে বুঝতে পারছো, এই যে এটা ছিল লম্বা, ওয়ান থেকে ছোট হয়ে গেছে, এই যে খাটো হয়ে গেছে। তাহলে মোটা ও খাটো হয়। খাটো হইলে অটোমেটিক মোটা হয়ে যাবে, কিছু করার নাই। পেট বেড়ে গেছে, পেট তো আগে মনে করো লম্বা হওয়ার কারণে লম্বি ছিল, এখন খাটো হয়েছে, পেট কি করবে? কেটে ফেলে দিবে না, পেট মোটা হয়ে গেছে। তাহলে মোটা এবং খাটো হয়, লেন্স মোটা এবং খাটো হয়। লেন্স মোটা এবং খাটো মানে কি? লেন্সটা বেশি বেঁকে গেছে না? আগে ছিল লম্বা সোজা, এখন লেন্সটা বেশি বেঁকে গেছে, তো লেন্সের বক্রতা বাড়ে। এবার বাকিটা তুমি এমনি পারবে, লেন্সের বক্রতা বাড়ে। লেন্সের বক্রতা যদি বাড়ে, লেন্সটা বেঁকে গেছে, খেয়াল করো, এটা বুঝো। যে বৃত্তটা এরকম, এটার যে ফোকাস দূরত্ব, আর যে বৃত্তটা গোল্লা পেটলা, এটা ফোকাস দূরত্ব কি সেম না? যে মোটা, যে বক্রতা বেশি, তার মানে বৃত্তটা অল্প, ছোট বৃত্ত, অল্প জায়গার মধ্যে বৃত্ত শেষ হয়ে যাবে। আর যারা এরকম খাড়া বেশি মানে কি? বৃত্তটা অনেক বড়। ওকে, তাহলে খেয়াল করো, যে পেটলা বেশি, মোটা বেশি, খাটো বেশি, তার পেটলা বেশি হওয়ার কারণে তার এই যে বক্রতার ব্যাসার্ধ, ফোকাস দূরত্ব, বক্রতার ব্যাসার্ধ সবই কম। ওকে, তাহলে খেয়াল করে দেখো, আমি মুছে ফেলি। তাহলে বুঝে গেছো, লেন্সের বক্রতা বাড়ে বা যত বেশি বাঁকা হবে, এটা ফিজিক্সের কাহিনী, ফোকাস দূরত্ব তত কমবে। যত বেশি বাঁকা হবে, ফোকাস দূরত্ব তত কমবে। এটা না বুঝলে তুমি বৃত্ত এঁকে বুঝো। একটা বৃত্ত আঁকো, এই বৃত্ত থেকে তুমি যদি মনে করো এই বৃত্ত, এরকম একটা বৃত্ত আছে, আর মনে করো এরকম একটা বৃত্ত আছে। এখন ধরো এখান থেকে তুমি যখন একটা অংশ নিবা, এটা অলমোস্ট সোজা বলে মনে হবে। আর যেহেতু এই বৃত্তটা, সেম অংশটা এখান থেকে নিলে এটা একটু বাঁকা থাকবে, কারণ যেহেতু বৃত্তটা ছোট। যত ছোট বৃত্ত তত বেশি বাঁকা, তাই না? সমান অংশ তত বেশি বাঁকা। যত লম্বা বৃত্ত তত বেশি সোজা। এবং বৃত্ত মাঝে মধ্যে বৃত্তের একটা অংশটা হিসেবে তো বাঁকা হওয়ার কথা। যদি অনেক বড় বৃত্ত হয়, নিলে মনে হবে কি সোজা লাইন, কারণ এত বড় বৃত্ত যে একটা অংশ যে কেটে নিছ, এই অংশ টুকরাটা একদম ছোট বলে, এটা একদম সোজা বলে মনে হয়। ঠিক আছে? তো আমরা ইনশাল্লাহ বুঝে গেলাম ফিজিক্সের কাহিনী, আমরা এমনিও পারি, আমি জানি, তারপরে বললাম লেন্সের বক্রতা বাড়ে, ফোকাস দূরত্ব কমে। ওকে,
এই ফোকাস দূরত্ব কমে, ফলে বস্তু যেহেতু বস্তুটা কাছে আছে দূরত্ব কমে গেল, ফলে ইজিলি বস্তুর প্রতিবিম্ব রেটিনাতে তৈরি হয়, ফলে রেটিনাতে সহজে বিম্ব তৈরি হয়, সহজেই বিম্ব তৈরি হয়। কথা বুঝতে পারছো? একদম সিম্পল কথা। ফোকাস দূরত্ব কমে গেল, বস্তু কাছে আছে, ফোকাস দূরত্ব কমে গেল। তার মানে বুঝতে পারছো বস্তু যদি দূরে থাকে কি করতে হবে? উল্টা ফোকাস দূরত্ব বাড়াইতে হবে। ঠিক আছে, আমরা এটাকে শেষ করি। এখন দেখো, কাছের বস্তু দেখার জন্য চোখ ছোট, এটা দিয়ে আমরা ওকে 3 নম্বর লাইন থেকে শুরু করছি। এবার দেখো, লেন্সটাকে তুমি ছোট করতে চাও, এই লেন্সটা কার সাথে লাগানো ছিল? সাসপেন্সরি লিগামেন্টের সাথে। এই লিগামেন্টের কি হইতে হবে? প্রসারিত, তাই না? লিগামেন্ট ধরো উপর থেকে লিগামেন্ট, নিচের থেকে লিগামেন্ট। উপরের লিগামেন্টটা যদি নিচের দিকে প্রসারিত হয়, আবার সেম ভাবে নিচের লিগামেন্টটা যদি উপরের দিকে প্রসারিত হয়, দুই পাশে চাপের ঠেলায় মাঝখানে লেন্সটা খাটো হয়ে গেছে, তাই না? তাহলে খেয়াল করো 2 নম্বর লাইনটা, সাসপেন্সরি লিগামেন্ট প্রসারিত হয়, সাসপেন্সরি লিগামেন্ট প্রসারিত হয়। লিগামেন্ট যদি প্রসারিত হয়, সিলিয়ারি বডিও প্রসারিতই হবে। সব প্রসারিত না হলে কেমনে হবে? এই যে প্রসারিত হবে, সিলিয়ারি বডিকে নিচের দিকে টানবে, সিলিয়ারি বডিও প্রসারিত হবে। তাহলে সিলিয়ারি পেশি বা সিলিয়ারি বডি প্রসারিত হয়, মূলত আমরা সিলিয়ারি পেশি লিখবো, তাহলে আমাদের ইজি হবে। তাহলে সিলিয়ারি পেশিও প্রসারিত হবে, সিলিয়ারি পেশি প্রসারিত হওয়া মানে তো বডি প্রসারিত হওয়া, তখন অনায়াসে সাসপেন্সরি লিগামেন্ট প্রসারিত হবে, তখন লেন্স মোটা এবং খাটো হবে। চলো আমরা একটা এটা থেকে দেখি, খেয়াল করে দেখো। এই হচ্ছে সিলিয়ারি পেশি, সে যদি প্রসারিত হয় নিচের দিকে নামবে, লিগামেন্টও প্রসারিত হবে, নিচের দিকে নামবে। আবার এখানে দেখো, সিলিয়ারি পেশি প্রসারিত হলে উপর দিকে উঠছে, লিগামেন্টও প্রসারিত হচ্ছে উপর দিকে উঠছে, সব মিলে লেন্স হয়ে গেছে খাটো। চাপ উপর, সবাই উপর থেকে চাপতেছে, নিচ থেকে চাপতেছে, লেন্স কি করবে? বাধ্য এসে খাটো হয়ে গেছে। ওকে, তাহলে আশা করি ইনশাল্লাহ পারবা। এই হচ্ছে আমাদের সহজ কথা, কাছের বস্তু দেখার ক্ষেত্রে আমরা কি করব। ওকে, আচ্ছা, এই হচ্ছে কাছের বস্তু দেখার ক্ষেত্রে আমরা কি করতে পারি। আশা করি ইনশাল্লাহ সবাই বুঝছো, না বোঝার কিচ্ছু নাই। ওকে, তাহলে ফার্স্টে আমরা মনে রাখবো 3 নম্বর পয়েন্ট থেকে, তাহলে আমাদের জন্য ইজি হবে। এই যে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 3 নম্বর পয়েন্ট থেকে মেলে শুরু করতেছি, যেন আমি এটাকে একটু আলাদা করে লিখলাম। আর চোখের ছোট কারণে তো বুঝছো না? এই যে কাছের বস্তু দেখার জন্য চোখ ছোট করতে হবে, এটা খালি মনে রাখবা, তাহলে তোমার ইজি হবে, বুঝছো? তাহলে আলহামদুলিল্লাহ এটা শেষ। এটা যদি শেষ হয়ে থাকে, আমরা এখন এটা বলবো দূরের বস্তু। বুঝতে পারছো উল্টা হবে, কি হবে? সিলিয়ারি পেশি হবে সংকুচিত, সাসপেন্সরি লিগামেন্ট হবে সংকুচিত, লেন্স হবে সোজা, লেন্স হবে লম্বা ও সোজা, তাই না? লম্বা বুক সোজা হবে, উল্টা হবে। তখন ফোকাস দূরত্ব, এই যে বক্রতা মানে তুমি এই পয়েন্টটা না লিখতে পারো, প্যাচ লাগলে তোমার, হ্যাঁ প্যাচ লাগলে এটা লিখো না। সব ছোট হয়, এটাও ছোট হয়, এটাও ছোট হয়, এটা লিখো, এটা দরকার নেই, প্যাচ লাগলে দরকার নেই, কত কমাইতে পারো। তাহলে ফোকাস দূরত্ব এখানে কি হবে? বাড়বে, এখানে ফোকাস দূরত্ব বাড়বে, এখানে সহজে বিম্ব তৈরি হবে, শেষ। এই হচ্ছে উপযোজন প্রক্রিয়া। ইনশাল্লাহ সবাই পারবা, এবং খুবই ইজি, একটা পারলে অটোমেটিক আরেকটা পারা যায়। সবাই এটা বুঝছো কিনা আমার বলো। বুঝলে আলহামদুলিল্লাহ শেষ। চোখের গ্রন্থি ভাই সহজ কথা, 3টা গ্রন্থি আছে, জাস্ট নাম পড়বো, যদিও এটা এমসিকিউ পড়া, তারপরেও মাঝে মধ্যে ক্ষত দিয়ে দিত, এই জন্য বললাম। চোখের গ্রন্থি হচ্ছে 3টা করে আছে, ডানে 3টা, বামে 3টা। আমরা মনে রাখবো হামলা দিয়ে, হামলা মানে হতে হার্ডেরিয়ান গ্রন্থি, হতে হার্ডেরিয়ান গ্রন্থি, মতে হচ্ছে ম্যাবোমিয়ান গ্রন্থি, হার্ডেরিয়ান গ্রন্থি, মতে হচ্ছে ম্যাবোমিয়ান গ্রন্থি। আর ইনশাল্লাহ পারবো আমরা। দেখো লতে হচ্ছে লেক্রিমাল গ্রন্থি, তাহলে এই হচ্ছে 3 ধরনের গ্রন্থি, হার্ডেরিয়ান গ্রন্থি, ম্যাবোমিয়ান গ্রন্থি এবং লেক্রিমাল গ্রন্থি। এই হচ্ছে 3 ধরনের গ্রন্থি। ওকে, এই হচ্ছে 3 ধরনের গ্রন্থি। আমরা 3 ধরনের গ্রন্থি সম্পর্কে আমরা নামটা মনে রাখবো, এবং এটাই কিন্তু আমাদের অশ্রু তৈরি করে। হ্যাঁ, লেক্রিমেশন বা অশ্রু তৈরি করে, অশ্রু। ঠিক আছে, চলে আসি আমরা রড কোষ কোন কোষের পার্থক্য। খেয়াল করে দেখো, রড কোষ কোন কোষ পার্থক্য পড়ার আগে আমরা ছবিটা দেখে নেই, রড এবং কোন কোষের ছবি। এই যে এই হচ্ছে রড কোষ এবং কোন কোষ, তোমরা সেটা দেখতে পাচ্ছ, রড এবং কোন কোষের পার্থক্য। তো রড কোষ কোন কোষ খুবই ইজিলি তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে, এই যে দেখো কোন কোষ, কোণাকৃতি, এটা কি লম্বা আকৃতি বা রডাকৃতি। তাহলে একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ।
রেটিনার মধ্যে এই দুই ধরনের কোষ আছে, দেখতে পাচ্ছি এটা কোণাকৃতি, যে কোন খাই না, কোন আইসক্রিম, কোণাকৃতি, এটা লম্বা রোডাকৃতি। রেটিনার মধ্যে এই দুই ধরনের কোষ থাকার কারণে আমরা আমাদের চোখের মধ্যে বিম্ব তৈরি হয়। চলো আমরা একটু পার্থক্য করে পড়ি। আপাতত আমরা চোখ কোষগুলো দেখলাম, তাহলে পার্থক্যটা পড়বো আমরা এখন। আমরা এখন কি পড়বো? পার্থক্য। রড এবং কোন কোষের পার্থক্য, রড এবং কোন কোষের পার্থক্য, খেয়াল করো। ওকে, আমরা পড়বো রড এবং কোন কোষের পার্থক্য। সবাই একটু ভালো করে ফোকাস করো, খেয়াল করো ইনশাল্লাহ। ভাই ফার্স্ট অফ অল, রড কোষ, কোন কোষ। প্রথম কথা হচ্ছে, রড কোষের মধ্যে যে রঞ্জক পদার্থ আছে, রড কোষের মধ্যে যে রঞ্জক পদার্থ আছে তার নাম হলো রডপসিন। রড কোষের মধ্যে কোন ধরনের রঞ্জক পদার্থ আছে? রডপসিন। আর কোন কোষের মধ্যে আছে? আয়োডপসিন, আরেকটা বলে ফটপসিন। একটা লিখলে হবে, পার্থক্যের মধ্যে বেশি লিখতে হয় না। ওকে, তাহলে এটা হচ্ছে আয়োডপসিন। ওকে, রড কোষের মধ্যে কি আছে? রডপসিন। আর কোন কোষের মধ্যে আছে? আয়োডপসিন বা ফটপসিন। নেক্সট খেয়াল করে দেখো ভাইয়া, এই হচ্ছে রঞ্জক পদার্থ, কোনটার মধ্যে কোন রঞ্জক পদার্থ আছে। ওকে, রড কোষ দেখতে কি আকৃতির? রড আকৃতির, রড বা দণ্ড আকৃতির, রড বা দণ্ডাকৃতি। তুমি দেখতে পাচ্ছ আকৃতির একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এটা হচ্ছে আকৃতিটা কোন আকৃতি, কোন আকৃতি। নেক্সট, রড কোষের কোনো প্রকারভেদ নাই, রড কোষের কোনো প্রকারভেদ নাই। কোন কোষের প্রকারভেদ আছে? 3 প্রকার, 3 প্রকার, লাল, সবুজ, নীল। আমরা লোশন দিয়ে মনে রাখি, লোশন, লোশন মানে লাল, সতে সবুজ, নতে নীল। তাহলে কোন কোষের প্রকারভেদ আছে? কয় প্রকার? লাল, সবুজ, নীল। তাহলে বুঝতেই পারছো ভাইয়া, রড কোষ দিয়ে হচ্ছে আমরা মৃদু আলোতে বা অনুজ্জ্বল আলোতে দেখতে পাই, মৃদু আলোতে বা অনুজ্জ্বল আলোতে দেখতে সাদা কালো দেখি। আর কোন কোষ যেটা, এটা হচ্ছে আমরা উজ্জ্বল আলোতে দেখতে পাই, উজ্জ্বল বস্তু দেখার জন্য, উজ্জ্বল আলোতে দেখার জন্য ইউজ করা হয়। তাহলে বলো তো, কোনটা দিয়ে তুমি কালারফুল জিনিস দেখবা, কোনটা দিয়ে তুমি রঙিন বস্তু দেখবা? এই যে দেখো 3 প্রকার আছে, লাল, সবুজ, নীল। তাহলে বুঝতে পারছো এইটা দিয়ে রঙিন বস্তু দেখা যায়। রঙিন বস্তু দর্শনে ব্যবহার করা হয় কোন কোষ? এটা দিয়ে রঙিন বস্তু দেখা যায় না। ওকে, এবার আসি লাস্ট সংখ্যা। তোমার রড কোষের সংখ্যা অনেক বেশি থাকে, 12 থেকে 12.5 কোটি প্রত্যেকটা চোখে, 12 থেকে 12.5, মানে 12 থেকে 12 কোটি 50 লক্ষ, 12 থেকে 12 কোটি থেকে 12 কোটি 50 লক্ষ। বুঝছো, একটা বেশ পরিমাণ রড কোষ আছে প্রতি চোখে। আর কোন কোষের সংখ্যা একটু কম, বেশি পাওয়ারফুল তো, বেশি থাকা লাগে না, অল্প থাকলেই হয়, 60 থেকে 70 লক্ষ। ওকে, এই দেখো পার্থক্য, 1, 2, 3, 4, 5, 6, অলরেডি 6টা পার্থক্য আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এরপরে কেউ ছবি আঁকতে পারো ভালো, তাহলে আমাদের আলহামদুলিল্লাহ রড কোষ কোন কোষের পার্থক্য পড়া শেষ। সো ওভারঅল চোখ আলহামদুলিল্লাহ আমাদের A to Z পড়া শেষ। যতটুকু আমাদের ওয়ান শটের জন্য লাগবে। আমরা এখন শুরু করবো ইনশাল্লাহ কানের গঠন পড়লে আসলে কানের অনেক পড়া শেষ, তারপর আমরা চলো ভালো করে পড়বো। চলো ফার্স্ট অফ অল আমরা দেখবো এখন কান। তো আমি তো ফার্স্টে নিজে ছবি আঁকি, যদিও মেইন ছবিটা আমার কাছে আছে, কারণ আমি চাই তুমি হচ্ছে স্টেপ বাই স্টেপ বুঝো, তাইলে এটা হচ্ছে বেশি ফ্রুটফুল হয়। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। কান দেখো, কান হচ্ছে ফার্স্টে তোমরা জানো এই হচ্ছে কান, তাই না? এই কানের এই যে বাইরের অংশটা ভাই আঁকছি, এই অংশটা হচ্ছে তোমরা সবাই জানো তরুণাস্থি নির্মিত। আমরা এটাকে বলি কানের পিনা। কি বলি? কানের পিনা। পিনা হচ্ছে তরুণাস্থি নির্মিত, এবং এটা তুমি দেখবা কোনো ব্যথা হয় না। এবং পিনা তরুণাস্থি নির্মিত হয়, এটা মেনলি চারপাশে ছড়ানো আছে। কেন? কারণ এটা দিয়ে মেইন কাজ শব্দ তরঙ্গ সংগ্রহ করা। তাহলে আমরা যে কোনো একটা কথা বলি আরেকজনের কানে ঢুকে, বা আমি কথা বলছি তোমার কানে ঢুকতেছে, বা তুমি কথা বললে আমার কানে ঢুকতো, তাহলে এটা হচ্ছে আমার কানের এই পিনার কাজ ছিল এই শব্দ তরঙ্গগুলোকে সংগ্রহ করে ভিতরের দিকে ঢুকানো। ওকে, চারপাশ থেকে শব্দ তরঙ্গ সংগ্রহ করে এই শব্দ তরঙ্গকে সে ভিতরের দিকে ঢুকায়। কারণ আমরা জানি শব্দ তরঙ্গ আকারে পরিচালিত হয়, এটা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে, তাহলে এটা ফাইন। নেক্সট দেখো, এটা হচ্ছে কর্ণকুহর বা বহি অডিটরি মিটাস, এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এটা আরো সুন্দর। তারপর বাংলা নামটা কর্ণকুহর, শব্দ ঢুকবে এটা দিয়ে। ওকে ফাইন। নেক্সট হচ্ছে এদিকে থাকে, এই হচ্ছে টিম্পেনিক পর্দা, এই হচ্ছে টিম্পেনিক পর্দা। তাহলে এটা কি? এটা হচ্ছে টিম্পেনিক পর্দা। তাহলে এটা কি? এটা হলো টিম্পেনিক পর্দা, টিম্পেনিক পর্দা বা টিম্পেনিক মেমব্রেন। এই হচ্ছে কানের পর্দা, এবং এই পর্দা যদি কম্পিত হয় তখনই মূলত শব্দটা ট্রান্সফার হয়। শব্দ কিন্তু কম্পন তৈরি করার মাধ্যমে আগায়। তোমরা এটা পড়েছো ফিজিক্সে হয়তো বা,
শব্দের তরঙ্গ তরঙ্গ যখন সঞ্চালিত হয়, তরঙ্গের ধর্মে হচ্ছে প্রত্যেকটা কণা কাঁপে, কোনো কণায় কিন্তু স্থান পরিবর্তন করে না, একটা তরঙ্গ কাঁপে আরেকটা ধাক্কা দেয়, ওটা আরেকটা ধাক্কা দেয়, এই ধাক্কাধাক্কির মাধ্যমে তরঙ্গটা সামনের দিকে সঞ্চালিত হয়, শক্তি সামনের দিকে সঞ্চালিত হয়। তো যাই হোক, এই হচ্ছে টিম্প্যানিক পর্দা, বাতাস গিয়ে এটার মধ্যে কম্পন তৈরি করে। এই যে তিনটা পার্ট ভাই আঁকছি, এটাই হচ্ছে বহিকর্ণ, কানের বাইরের অংশ। ওকে, আচ্ছা নেক্সট খেয়াল করে দেখো, এবার এটা হচ্ছে মধ্যকর্ণ। মধ্যকর্ণ একটা নালী আছে, নালীটা চলে গেছে গলবিলে, নালীটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান নালী। ইউস্টেশিয়ান নালী, কি নালী বললাম? ইউস্টেশিয়ান নালী। এই নালীটা কোথায় চলে গেছে? এই নালীটা চলে গেছে গলবিলে। তাহলে দেয়ার ইজ এ কানেকশন বিটুইন আওয়ার মিডল ইয়ার অ্যান্ড দ্য ফেরিংস। ওকে, তাহলে আমাদের মধ্যকর্ণ এবং গলবিলের মধ্যে কানেকশন আছে। ইউস্টেশিয়ান নালী কোথায় উন্মুক্ত হয়েছে? গলবিলে। ইউস্টেশিয়ান নালী কোথায় খুলেছে? গিয়ে গলবিলে। ওকে, গলবিলে গিয়ে উন্মুক্ত হয়, সিম্পল। নেক্সট, এখানে তিনটা, ওই মধ্যকর্ণে তিনটা অস্থি আছে, খেয়াল করে দেখো। ফার্স্টটা হচ্ছে এরকম হাতুড়ির মতো দেখতে, এরপরে দেখতে হচ্ছে একটু নেহাইয়ের মতো, নেহাইয়ের মতো, বেশি বড় করার দরকার নেই। আর এরপরে মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি, যার নাম হলো স্টেপিস, সে। তাহলে দেখো এখানে তিনটা অস্থি হয়ে আঁকছি। প্রথম অস্থির নাম হচ্ছে মেলিয়াস, এম দিয়ে বুঝাচ্ছি মেলিয়াস, পরের অস্থির নাম ইনকাস, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ স্টেপিস। তাহলে আমরা তিনটা অস্থি পেয়েছি, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। তিনটা অস্থি আছে, এবং স্টেপিস হচ্ছে মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি। ওকে, আচ্ছা লাস্টে এই বহিকরণের, এই মধ্যকরণের লাস্টে এখানে দেখো, এখানে একটা ডিম্বাকার ছিদ্র আছে, এর সাথে মিলে রাখতে হয় আর কি, আমি একটু বাইরে রাখছি। একটা ডিম্বাকার ছিদ্র আছে, এই ডিম্বাকার ছিদ্র দিয়ে শব্দটা ঢুকে, আর একটা গোলাকার ছিদ্র আছে, রাউন্ড ছিদ্র, এটা দিয়ে শব্দটা আসলে বের হইতে পারে। সো যাই হোক, এই যে পার্টটা আঁকলাম এটা হচ্ছে মধ্যকর্ণ। মধ্যকর্ণ, তাহলে সাদা কালার রং দিয়ে আমি যেটা আঁকছিলাম শুরুতে, এই পার্টটা ছিল বহিকর্ণ। বুঝতে পারছো? সাদা কালার রং দিয়ে আমি যে পার্টটা আঁকছি এটা হচ্ছে বহিকর্ণ, এটা হলো বহিকর্ণ। সাদা কালার রং দিয়ে আমি যেটা আঁকছি হচ্ছে বহিকর্ণ, আর এখন যেটা আঁকলাম এটা হচ্ছে মধ্যকর্ণ। হ্যাঁ, এটা হচ্ছে মধ্যকর্ণ। এই যে এই পার্টটা, নীল কালার পার্টটা হচ্ছে মধ্যকর্ণ, মাঝখানে হলুদ দিয়ে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। তাহলে বুঝতে পারলাম মধ্যকর্ণের মধ্যে নালী আছে একটা, তিনটা অস্থি আছে, অস্থিগুলোর নাম কি? মেলিয়াস, ইনকাস, স্টেপিস। মেলিয়াস, ইনকাস, স্টেপিস, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। আর দুটা ছিদ্র আছে, একটা ডিম্বাকার ছিদ্র, খেয়াল করো ডিম্বাকার ছিদ্রের নাম, ডিম্বাকার মানে কি? ওভাল না, এই জন্য একটা ছিদ্রের নাম হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস। এই জন্য একটা ছিদ্রের নাম ফেনেস্ট্রা ওভালিস। ওভাল মানে ডিম্বাকার, তোমরা সবাই জানো, ওভাল মানে ডিম্বাকার, উপরে উতে ওভালিস, উতে উপরে, তাহলে উপরের ছিদ্রের নাম ওভালিস, নিচের ছিদ্রটা হচ্ছে রাউন্ড বা গোলাকার, এর নাম হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা। রাউন্ড দিয়ে মনে রাখবা, রাউন্ড রোটান্ডা, কাজ হয়ে যাবে। ওকে, তাহলে ওভালিস উপরে আছে, সহজ কথা মনে রাখবা, ওভালিস উপরে আছে, ওভাল মানে ডিম্বাকার, এই যে কাজ হয়ে গেছে, শেষ। এ হচ্ছে মধ্যকর্ণ। এবার অন্তকর্ণ আঁকবো। অন্তকর্ণটা হচ্ছে বেসিক্যালি একটু একটু অন্যরকম। ফার্স্টে তিনটা নালী আছে, মনে করে এক, এই সরি, এই এক, দেখছো কাহিনী করে শর্টকাটে গিয়ে ফেলছি। এখানে এনে আমি একটু গোল দিব, এখানে দিব, এতটুকু দিলাম। এবার বাকিটা আমি শেষ করে দেখো, বাকিটা একটু অন্য কালার দিয়ে দিই, তাহলে একটু ভালো লাগবে দেখতে। এই যে পেঁচে আছে। ওকে, এই যে মোটামুটি আমার আঁকা হয়ে গেছে, কিন্তু ভাই খেয়াল করে দেখো, ইউ ক্যান সি, দেখো ভাইয়া, এই যে আঁকলাম, তিনটা নালী আঁকছি আমি এখানে, তিনটা নালী আছে, তিনটা নালী আছে, এই একটা, এই গোড়াটা একটু মোটা থাকে, যাই হোক, দুইটা, গোড়া একটু মোটা থাকে, এই যে তিনটা, গোড়া একটু মোটা, এই যে তিন নালী আঁকছি মনে করো। এই তিনটা হচ্ছে অর্ধবৃত্তাকার নালী, তিনটা অর্ধবৃত্তাকার নালী। তাহলে দেখো একদম ভিতরে অন্তকরণে অর্ধবৃত্তাকার নালী কয়টা আছে? তিনটা। তাহলে একদম ভিতরের দিকে অর্ধবৃত্তাকার নালী কয়টা আছে? তিনটা। তাহলে আমরা দেখতে পেলাম যে অন্তকরণে বা একদম ভিতরের দিকে অর্ধবৃত্তাকার নালী কয়টা আছে? তিনটা। আমার মনে হয় লেখাটা একটু উপরে উঠলে ভালো, তাই না? মাঝে মধ্যে সমস্যা হয়, কিছু লেখা যায় না। এই যে
ফেনেস্ট্রা ওভালিস, এই যে গেছে, ঠিক আছে। রোটাকে নিয়ে যাই, সরি এর থাকুক, ফুচকাটা এই যে একবার নাড়াইলে ঝামেলা। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, ফাইন। সো আমাদের আলহামদুলিল্লাহ হয়ে গেছে ছবি আঁকা। অর্ধবৃত্তাকার নালী কয়টা আছে? 3টা। দেখো অর্ধবৃত্তাকার নালী প্রত্যেকটার এই এন্ডিং পয়েন্টে একটা মাথা দেখার ফুলা আছে, রাইট? এই ফুলা অংশটাকে বলে এম্পুলা। এই এম্পুলা অংশটা ইম্পর্টেন্ট। এর ভিতরে গুরুত্বপূর্ণ অংশ আছে যেটা নড়াচড়া করে, ওকে? কুপুলা, কুপুলা নড়াচড়া করে, পড়াবো। তাহলে এম্পুল মানে ফুলা অংশ। অর্ধবৃত্তাকার নালীর মধ্যে এখানে ফুলা অংশটা হচ্ছে অ্যাম্পুলা, আর এখানে উপরের অংশটা হচ্ছে ইউট্রিকুলাস, নিচের অংশটা হলো সেকুলাস। উপরের অংশটা ইউট্রিকুলাস, নিচের অংশটা সেকুলাস। এই 3টা হচ্ছে মূলত কানের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। আমরা জানি কান ভারসাম্য রক্ষা করে। এই ভারসাম্য কোন পার্টটা রক্ষা করে? এই উপরে এই যে যা পড়েছে এতক্ষণ ধরে, অর্ধবৃত্তাকার নালী, ইউট্রিকুলাস, সেকুলাস, এই 3জন মিলে ভারসাম্য রক্ষা করে, ওকে? আচ্ছা, লাস্টে এই যে পেঁচায় আছে শামুকের মতো, এই পেঁচার অংশটাকে বলে ককলিয়া। এটাই হচ্ছে মূলত শ্রবণ অঙ্গ। এটার ভিতরে এই গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা দিয়ে আমরা কানে শুনতে পাই। তাহলে এই নিচের পার্টটা, ককলিয়া পার্টটা দিয়ে মানুষ কানে শুনে, আর উপরের 3টা অর্ধবৃত্তাকার নালী, ইউট্রিকুলাস, সেকুলাস। তাহলে আমি একটু বানানটা লিখে দিই, অনেকে বুঝবা না বানাইলে। 3টা অর্ধবৃত্তাকার নালী একই সাথে ইউট্রিকুলাস এবং সেকুলাস, এই 3জন মিলে মূলত ভারসাম্য রক্ষা করে। একটু ধরনটা আলাদা, কেউ কেউ হচ্ছে সোজা রাখতে বডিকে হেল্প করে, স্ট্যাটিক ব্যালেন্স, কেউ হচ্ছে ঘুরাইতে হেল্প করে, তো ভিন্ন ভিন্ন কাহিনী। এই হচ্ছে কানের গঠন। সবাই আমাকে বলো কানের গঠন বুঝছো কিনা? তাহলে আলহামদুলিল্লাহ অনেক ইজি। আমরা যদি এখন দেখো শ্রবণ কৌশল বলি, তাহলে জিনিসটা কি দাঁড়াবে দেখো। শব্দটা দেখো, শব্দর পাসিং নর্মালি ওকে, সব সেম। এই যে পিনা দিয়ে শব্দ ঢুকবে, কর্ণকুহরে যাবে, কানের পর্দাকে কম্পিত করবে, তারপর হাড্ডির মাধ্যমে মেলিয়াস, ইনকাস, স্টেপিসের মাধ্যমে ফেনেস্ট্রা ওভালিস, এই যে ওভালিস যেটা উপরের ছিদ্রটা যেটা ফেনেস্ট্রা ওভালিস, ওভালিস দিয়ে শব্দ ঢুকবে। ঢুকার পরে খেয়াল করে দেখো চলে যাবে ককলিয়াতে, ককলিয়াতে গিয়ে শব্দটা প্রসেসিং হবে, হয়ে সেটা স্নায়ুর মাধ্যমে চলে যাবে ব্রেইনে। এই হচ্ছে আসলে শ্রবণ কৌশল, কিভাবে আসলে শব্দটা পাস করছে, ঠিক আছে? আমরা তাহলে এখন কি করব জানো? আমরা এখন সুন্দর করে এই যে ব্রেন স্নায়ু দেখাই দিলাম, হ্যাঁ? আচ্ছা, আমরা এখন দেখাবো সুন্দর করে শ্রবণ কৌশলটা পড়বো। এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আলহামদুলিল্লাহ। এখন দেখো কানের অস্থিগুলোর ভিতর দিয়ে যখন শব্দ যাবে তখন শব্দের তীব্রতা অনেক বেড়ে যায়, প্রায় 20 গুণ বাড়ে। কারণ তুমি দেখবা বোর্ডের মধ্যে মাথা রেখে, সরি কাঠের মধ্যে মাথা রেখে কাঠে বাইরে দিয়ে দেখো অনেক বেশি জোরে শোনা যায়, ঠিক আছে? তাহলে যত বেশি ঘনত্ব বেশি তত বেশি তীব্রতা, সিম্পল কথা। তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা পারবো। চলো আমরা শ্রবণ কৌশলটা দেখি। শ্রবণ কৌশল পড়ার আগে আমাদেরকে ককলিয়ার ভিতরে কাহিনী পড়তে হবে। ককলিয়ার মধ্যে আসলে কি আছে খেয়াল করে দেখো, তাহলে তুমি একদম সবই পারবা। ককলিয়ার মধ্যে, ককলিয়াটার আমি যদি লম্বচ্ছেদ করি বা ভাগ করি কিরকম ভাবে দেখো, ধরো আমি একটা পার্টকে নিলাম, আচ্ছা মনে ধর এটা হচ্ছে ককলিয়া। মজার বিষয় হচ্ছে ককলিয়ার মধ্যে 2টা ঝিল্লি আছে। এই যে এটা একটা ঝিল্লি, এটা একটা ঝিল্লি, আবার ফর এক্সাম্পল এটা আর একটা ঝিল্লি, ওকে? খেয়াল করে দেখো তাহলে ককলিয়ার মধ্যে ঝিল্লি কয়টা আছে? 2টা। নিচের ঝিল্লিটা বেইজে আছে, নিচে আছে, যেন বলে বেসিলার ঝিল্লি। কি বলে? বেসিলার ঝিল্লি। বেইজে আছে বা নিচে আছে, তাহলে নাম কি হবে? এটা বেসিলার ঝিল্লি। বেইজ মানে ভিত্তি, ভিত্তি বিল্ডিং এর নিচে হয়, এবার মনে রাখবা। তাহলে বেইজ মানে ভিত্তি, ভিত্তি বিল্ডিং এর নিচে হয়, তাহলে বেসিলার ঝিল্লি নিচে থাকবে, ওকে? তাহলে উপরে আরেকটা যে ঝিল্লি আছে এটা নাম হচ্ছে রেসনার্স ঝিল্লি। রেসনার্স ঝিল্লি, মোটামুটি ঝিল্লি 2টা আমরা পড়লাম। এখন দেখো 2টা ঝিল্লি হওয়ার কারণে ভিতরে কয়টা প্রকোষ্ঠ তৈরি হয়েছে? 3টা। ভাইয়া খেয়াল করো, একদম উপরেরটাকে বলে স্ক্যালা ভেস্টিবুলি। স্ক্যালা ভেস্টিবুলি, তাহলে একদম উপরের প্রকোষ্ঠ, একদম উপরের যে খালি জায়গাটা, খালি তো না, ভিতরে তরল আছে, এই উপরের প্রকোষ্ঠটাকে বলে স্ক্যালা ভেস্টিবুলি। মাঝখানের প্রকোষ্ঠটাকে বলে স্ক্যালা মিডিয়া। মিডিয়া মানে মাঝখানে। স্ক্যালা ভেস্টিবুলি, স্ক্যালা মিডিয়া, আর একদম নিচেরটা, একদম নিচের প্রকোষ্ঠটাকে বলে স্ক্যালা টিম্পেনি। স্ক্যালা টিম্পেনি। তাহলে আমরা বুঝতে পারলাম 3টা প্রকোষ্ঠ, 2টা ঝিল্লি। উপরের প্রকোষ্ঠর নাম স্ক্যালা ভেস্টিবুলি, মাঝখানে মিডিয়া, মাঝখানে মিডিয়া, মাঝে মিডিয়া, আর একদম নিচের দিকে আছে স্ক্যালা টিম্পেনি, ওকে? 2টা ঝিল্লি, উপরে রেসনার্স, নিচে বেসিলার। পরীক্ষার জন্য ভুল লাগার জন্য বলে দিছি, বেসিলার ঝিল্লি যেটা,
এই বেসিলার ঝিল্লিটা এটা ইম্পর্টেন্ট বেশি, হ্যাঁ, মেইন বেসমেন্ট তো। এই বেসিলার ঝিলে মোটা করে দিলাম, দাগ টাক দিয়ে বুঝে দিলাম, ভিতরে অনেক কাহিনী আছে। এই বেসিলার ঝিলেটা মূলত মেইন ভিত্তি অলওয়েজ বিল্ডিং এর নিচে থাকে, সো মনে রাখবা এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা কথা বলে দিই, এটার মধ্যেই থাকে একটা বিশেষ অঙ্গ, নাম হলো অর্গান অফ কর্টি। অর্গান অফ কর্টি, এই অর্গান অফ কর্টির মধ্যে, এই অর্গান অফ কর্টি হচ্ছে মানুষের মূল শ্রবণ অঙ্গ। যখন এইটা উদ্দীপিত হয় তখনই আমাদের ইম্পালস, হেয়ারিং ইম্পালস তৈরি হয়, ওইটা আমাদের ব্রেনে যায়, আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কোন কোন শব্দ কিভাবে শব্দ ঢুকতেছে। ওকে, তাহলে অর্গান অফ কর্টি হচ্ছে মূলত মূল শ্রবণ অঙ্গ, এটা মনে রাখবা। পরীক্ষায় যদি আসে শ্রবণ অঙ্গ কোনটা, অপশনে অর্গান অফ কর্টি না থাকে, ককলিয়া থাকে, ককলিয়া দাগাবা। বাট পরীক্ষায় যদি অপশনে অর্গান অফ কর্টি থাকে তাহলে একদম ডিপে এটার কথাই বোঝানো হয়েছে। তাহলে বেসিলার ঝিল্লির মধ্যে এটা আছে। ওকে, এবার দেখি তরলের হিসাবটা খেয়াল করো। মনে রাখো মাঝখানে থাকে অ্যান্ডো, অ্যান্ডো মানে ভিতরে, তাহলে মাঝখানে থাকে অ্যান্ডোলিম্ফ আর দুই পাশে থাকে পেরিলিম্ফ। পেরি মানে চারপাশে, তাহলে মাঝখানে থাকে অ্যান্ডোলিম্ফ আর দুই পাশে থাকে পেরিলিম্ফ, এটা বুঝলো সবাই, হ্যাঁ। আর এই যে কানেকশনটা এটাকে বলে হেলিকোট্রিমা, এমসিকিউতে লাগে। সো এখন খেয়াল করো, দুই পাশে পেরিলিম্ফ, মাঝখানে অ্যান্ডোলিম্ফ, অ্যান্ডো মানে ভিতরে, মাঝখানে অ্যান্ডোলিম্ফ। ওকে, তাহলে খেয়াল করো শব্দটা ককলিয়াতে ঢোকার পরে কি হয়, শব্দ ককলিয়াতে ঢোকার পরে স্ক্যালা ভেস্টিবুলিতে যে পেরিলিম্ফ আছে এগুলো উদ্দীপিত হয়, রেসনার্স ঝিল্লি উদ্দীপিত হয়, উদ্দীপনা চলে আসে অ্যান্ডোলিম্ফে। অ্যান্ডোলিম্ফ, এই যে স্ক্যালা মিডিয়াতে যে অ্যান্ডোলিম্ফ আছে, স্ক্যালা মিডিয়াতে যে অ্যান্ডোলিম্ফ আছে এটা উদ্দীপিত হবে, বেসিলার ঝিল্লি উদ্দীপিত হবে। তখন বেসিলার ঝিল্লির মধ্যে যে অর্গান অফ কর্টি আছে সে উদ্দীপিত হবে, বাস উদ্দীপনা, এই ইলেকট্রিক ইম্পালস তৈরি হবে, এটা চলে যাবে আমাদের ব্রেইনে। ব্রেইন তখন বুঝবে যে অ্যাকচুয়ালি কি কি শব্দ আসতেছে। এভাবেই আসলে পুরো প্রক্রিয়াটা পরিচালিত হয়। তাহলে খেয়াল করে দেখো, আমি যে ফ্লোচার্ট আগে বলি, কি বল, ফার্স্টে পিনা দিয়ে ঢুকলো, একদম এখানে ঢুকে এভাবে গিয়ে এখানে গিয়ে এখানে ককলিয়াতে, ককলিয়ার ভিতরে গিয়ে কি কাহিনী হইলো, এই ককলিয়ার ভিতরে গিয়েছে কাহিনী, পেরিলিম্ফ, এখানে পেরিলিম্ফ কম্পিত হইলো, রেসনার্স ঝিল্লি কম্পিত হয়, মাঝখানের অ্যান্ডোলিম্ফ কম্পিত হয়, বেসিলার ঝিল্লি কম্পিত হয়, কারণ বেসিলার ঝিল্লির মধ্যে যে অর্গান অফ কর্টি আছে সেই কম্পিত হয়, তখন এই ইম্পালসটা চলে যায় ব্রেইনে, সব তখন তুমি শুনতে পাও। পারবা? সিম্পল, কিন্তু আমার কাছে মনে হয় ছিল তোমার সবাই পারা উচিত। এটা চলে যায় ব্রেইনে, সো এটা আমার মনে হয় এটা পারাটা কোনো কঠিন কিছু না। ওকে, সো মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে চলে যাবে, আলহামদুলিল্লাহ শেষ। এবং এই স্নায়ুর নাম হচ্ছে অডিটরি স্নায়ু, তোমরা সবাই জানো, শুনতে সহায়তা করে। স্নায়ুর নাম কি বলো? আমাদেরকে শুনতে সহায়তা করে, স্নায়ুর নাম কি? অডিটরি স্নায়ু। এটা হচ্ছে 8 নম্বর স্নায়ু, মানুষের 8 নম্বর কর্টিক স্নায়ু হচ্ছে অডিটরি স্নায়ু। ওকে, তাহলে এই অধ্যায়ে আমাদের 2 এবং 8 বেশি ইম্পর্টেন্ট এই দুটো টপিকের জন্য। ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের শ্রবণ কৌশল। তাহলে আমি একটু ফ্লোচার্ট আকারে দেখাই দিই। শ্রবণ কৌশল না, আমি আর দেখাবো না, এটা তুমি ইনশাল্লাহ আবার নিজে ফিল আপ করবা, ঠিক আছে। পিনা থেকে শুরু, লাস্টে অডিটরি স্নায়ু দিয়ে একদম লাস্টে অডিটরি স্নায়ুর মাধ্যমে চলে যাবে ব্রেইনে। ওকে, মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে। অডিটরি স্নায়ুর মাধ্যমে কই যাবে? মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে, ব্রেইনের শ্রবণ কেন্দ্রে। শেষ, মাঝখানে জায়গাটা আমি তোমাকে পড়াইছি যেহেতু, এবার ইনশাল্লাহ তুমি এটা ফিল আপ করবা। ওকে, এটা তোমার কাজ, এবং এটা ফিল আপ করলে অটোমেটিক পড়া হয়ে যাবে। ঠিক আছে, চলে আসে ভারসাম্য কৌশল। খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট, এটা না বুঝলে পারবা না ভাই। ভারসাম্য কৌশলটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু এত কঠিন না, একদমই সহজ। খালি কয়েকটা শব্দ মনে রাখতে হয়, মনে রাখতে পারলেই হবে। ফার্স্ট অফ অল, ধরো তুমি তোমার বডির ডাইনামিক যে মুভমেন্টগুলো, বডির ডাইনামিক মুভমেন্ট, ধরো তুমি চাচ্ছ মাথা ঘুরাইতে, ঘূর্ণন টুর্ণন, এই জাতীয় যে ডাইনামিক মুভমেন্টগুলো আছে, আমরা যে ঘুরাই, মাথা ঘুরলে বুঝতে পারি ডান দিকে আছে নাকি বাম দিকে আছে, এই যে মাথা ঘুরাচ্ছি, বডির যে ডাইনামিক মুভমেন্টগুলো আছে, মনে রাখবা এই ডাইনামিক মুভমেন্টগুলোকে কন্ট্রোল করে, হ্যাঁ, এই ডাইনামিক মুভমেন্টগুলো কন্ট্রোল করে অর্ধবৃত্তাকার নালী। ডাইনামিক মুভমেন্টগুলোকে কন্ট্রোল করে কে? অর্ধবৃত্তাকার নালী, বুঝছো? ডাইনামিক মুভমেন্টগুলোকে কন্ট্রোল করে কে? অর্ধবৃত্তাকার নালী। অর্ধবৃত্তাকার নালীগুলো মনে আছে এরকম এসে এই অংশটা একটু ফুলা, চিকন করে এই অংশটা ফুলা না, মনে আছে? এই ফুল অংশটাকে আমরা কি বলি? এম্পুলা। তাহলে অ্যাকচুয়ালি এই প্লেসে মূলত এটা কন্ট্রোল হয়। তাহলে অর্ধবৃত্তাকার নালীর এই ফুল অংশটা হচ্ছে এম্পুলা। তাহলে ঘূর্ণন বা ডাইনামিক যে মুভমেন্টগুলো আছে এটা কন্ট্রোল করে অর্ধবৃত্তাকার নালী, এম্পুলা। এম্পুলার মধ্যে কি আছে খেয়াল করে দেখো, ধরো এটা হচ্ছে এম্পুলা, ভালো, এটা হচ্ছে এম্পুলা, এটা আসছে, এটা ফুল অংশটা, হ্যাঁ, এটা হচ্ছে এম্পুলা। এম্পুলার মধ্যে বিশেষ কিছু সংবেদী রোমকোষ আছে, সংবেদী রোমকোষ, আমরা এদেরকে বলি হেয়ার সেল বা হেয়ার সেল বলি। হেয়ার সেল মানে সংবেদী রোমকোষ।
রোমকোষ পশম আছে, স্টেরিওসিলিয়া বলা হয়, ধরো এই হচ্ছে স্টেরিওসিলিয়া বা পশমগুলো, হ্যাঁ পশমগুলো বা স্টেরিওসিলিয়া আর কি, ছোট সিলিয়া আছে অনেক ছোট পশমের মতো, হ্যাঁ এই জন্য বলা হয় সংবেদী রোমকোষ। আমরা বাংলা একসাথে কি বলি জানো? সংবেদী রোমকোষ, যে এম্পুলার মধ্যে কিছু সংবেদী রোমকোষ আছে। আচ্ছা খেয়াল করো এবার, সংবেদী রোমকোষ আছে যে হেয়ার সেল, ওকে ঠিক আছে, সংবেদী রোমকোষ। এখন দেখো এই কোষগুলোকে ঘিরে বুঝছো জেলির মতো একটা পদার্থ থাকে, জেলির মতো পদার্থ, জিলাটিন দিয়ে তৈরি হয়েছে, জেলি দিয়ে তৈরি হয়েছে। এই স্পেশাল পদার্থের নাম হচ্ছে কুপুলা। জেলির মতো পদার্থ, তার নাম কি? কুপুলা। তাহলে এই কোষগুলোকে ঘিরে কি থাকে? জেলির মতো পদার্থ থাকে, নাম কি এটার? কুপুলা। খেয়াল করো, তুমি যখন মাথা ডান দিকে ঘুরাও তখন এই ডান দিকে কাত হয়, জেলি কি হয়? বয়মের মধ্যে আছে, তুমি ডান দিকে নিচ্ছ নরম, খালি আছে, পাশতে করে ডান দিকে কাত হয়েছে, বাম দিকে কাত হয়, রাইট? ঠিক সেম ভাবে তুমি যখন ডান দিকে কাত হবা, কুপুলা ডান দিকে কাত হবে। অটোমেটিক্যালি হেয়ার সেলগুলো এই যে উপরে যে পশমগুলো আছে, মানে স্টেরিওসিলিয়াগুলো আছে, এগুলো ডান দিকে কাত হবে, এগুলো তখন উদ্দীপিত হবে, রাইট? ডান দিকে কাত হলে কি হেয়ার সেলগুলো উদ্দীপিত হবে। আবার বাম দিকে কাত হলে সেম, বাম দিকে এগুলো বাম দিকে যাবে, হেয়ার সেলগুলো বাম দিকে উদ্দীপিত হবে, ওকে? তো এরা যে হেয়ার সেলগুলো যখন উদ্দীপিত হয়, এই হেয়ার সেলগুলো স্টিমুলেটেড হয়, উদ্দীপিত হয়, তখন তৈরি হবে একটা ইলেকট্রিক ইম্পালস। আর সেই ইলেকট্রিক ইম্পালস স্নায়ুর মাধ্যমে চলে যাবে মেডুলা অবলঙ্গাটাতে। স্নায়ুর মাধ্যমে 8 নম্বর স্নায়ু যেটা আমাদের পড়তেছি, স্নায়ুর মাধ্যমে চলে যাবে মেডুলা অবলঙ্গটাতে, ঠিক আছে? ওখানে গিয়ে হচ্ছে সুন্দর করে প্রসেসিং হবে। তুমি কোথায় আছো, জানো নাকি বা আমি কাছে আছো, মাথা কোন দিয়ে ঘুরতেছে, এই হচ্ছে ঘূর্ণন প্রক্রিয়া, একদমই সিম্পল। ডান দিকে কাত হলে কুপুলা জেলির মতো অংশ ডান দিকে কাত হয়, হেয়ার সেলগুলোর যেই পশম মানে স্টেরিওসিলিয়া এগুলো ডান দিকে চলে যায়, ফলে হেয়ার সেল বা সংবেদী রোমকোষগুলো উদ্দীপিত হয়, ফলে ইলেকট্রিক ইম্পালস তৈরি হয়, স্নায়ুর মাধ্যমে চলে যাবে মেডুলা অবলঙ্গাটাতে। কত নম্বর স্নায়ু? 8 নম্বর স্নায়ু। 8 নম্বর স্নায়ু দুইটা পার্ট, একটা পার্ট শুনতে সহায়তা করে, আরেকটা পার্ট দিয়ে আমাদের ভারসাম্য রক্ষা হয়, চলে যাবে মেডুলাতে, শেষ। এই হচ্ছে ঘূর্ণনের বিষয়, ওকে? আচ্ছা এখন কথা হচ্ছে, তাহলে ভাই ঘূর্ণন যদি এটা হয়, তাহলে আমাদের স্ট্যাটিক মুভমেন্ট, ধরো তুমি সামনে পিছনে যাচ্ছ, সামনে পিছনে যাচ্ছ, উপরে নিচে বসতেছো, সামনে পিছনে তুমি যাচ্ছ, হাঁটতেছো, হ্যাঁ সামনে পিছনে, বা গ্র্যাভিটির কারণে তুমি উপরে নিচে যাচ্ছ, উপরের দিকে যাচ্ছ গ্র্যাভিটি এগেনস্টে, নিচের দিকে গ্র্যাভিটির পক্ষে, এই যে এই পার্টগুলোকে কন্ট্রোল করে, মূলত এই মুভমেন্টগুলোকে কন্ট্রোল করে, এই ভারসাম্যটাকে কন্ট্রোল করে ইউট্রিকুলাস এবং সেকুলাস। এই ভারসাম্যটাকে, স্ট্যাটিক ভারসাম্যটাকে কন্ট্রোল করে ইউট্রিকুলাস এবং সেকুলাস। তাহলে এই স্ট্যাটিক ভারসাম্যটাকে কন্ট্রোল করে কে? ইউট্রিকুলাস এবং সেকুলাস, ওকে? এই স্ট্যাটিক ভারসাম্যটাকে কন্ট্রোল করে ইউট্রিকুলাস এবং সেকুলাস। আশা করি আমরা ইনশাআল্লাহ এটা সবাই পারবো, যে স্ট্যাটিক ভারসাম্য এটাকে ম্যাটার করে ইউট্রিকুলাস এবং সেকুলাস। কিভাবে করে দেখো, এখানে দেখো, এত কঠিন ছবি না, এখানে কিছু, এখানেও ঠিক সেম ভাবে হেয়ার সেল আছে, দেখো এখানেও সেম ভাবে হেয়ার সেল আছে, হেয়ার সেল মানে সংবেদী রোমকোষ, ওকে? তাহলে এখানেও সেম ভাবে হেয়ার সেলগুলো আছে, হেয়ার সেলগুলো আছে, ধরো একটা বেজুন এমব্রেনার আবদ্ধ আছে, ওকে? এখানেও সেম ভাবে হেয়ার সেলগুলো আছে, কিন্তু এখানে স্পেশাল পদার্থ থাকে। কি পদার্থ? দেখো এই যে শক্ত শক্ত চুনের মতো দানা, এই চুনময় দানা, চুনময় পদার্থ, চুনের দানা, চুনময় দানা মানে ক্যালসিয়াম কার্বনেটের দানা, চুনা পাথরের দানা, আমরা এদেরকে বলি ওটোলিথ। কি বলি? ওটোলিথ। ওটোলিথ, লিথ মানে পাথর, চুনের, এই যে ক্যালসিয়াম কার্বনেট কিন্তু মিলে চুনা পাথর হয়, তাই না? এদের চুনা পাথরের সংকেত। তাহলে ওটোলিথ দানা এরা একসাথে হয়ে এরকম একটা মেমব্রেন তৈরি করে, আমরা এটাকে বলি ওটোলিথিক মেমব্রেন। আমরা এটাকে কি বলি? অটোলিথিক মেমব্রেন। তাহলে চুনের এই চুনময় পদার্থগুলো একসাথে একটা মেমব্রেন তৈরি করতেছে, আমরা মেমব্রেনটাকে বলি অটোলিথিক মেমব্রেন। এখন দেখো, তুমি যদি ডান দিকে যাও, সামনের দিকে গেছো, মনে করো সামনের দিকে গেছো, হ্যাঁ সামনের দিকে গেছো, পিছন দিকে গেছো, উপর নিচে গেছো, তখন অটোলিথিক মেমব্রেনটা এটা পরিবর্তন হবে না? হবে। সামনের দিকে গেলে সামনের দিকে এই চুলগুলো টান দিল, পিছনের দিকে টান দিল, নিচের দিকে আসলো, উপর দিকে আসলো, তখন এর মুভমেন্টের মাধ্যমে এই হেয়ার সেলগুলো উদ্দীপিত হবে, এর মুভমেন্টের মাধ্যমে হেয়ার সেলগুলো উদ্দীপিত হয়, আবার ঠিক সেম একটা ইলেকট্রিক ইম্পালস তৈরি হয়, সেও স্নায়ুর মাধ্যমে চলে যাবে ব্রেইনে, শেষ। ব্রেন বুঝতে পারে তুমি কি অবস্থায় আছো, একদম সিম্পল, এক নার্ভের মাধ্যমে চলে যাবে ব্রেইনে। সো বুঝতে পারছো, একদমই সিম্পল থিং, যে ইনশাল্লাহ তুমি পারবা, জাস্ট খেয়াল করবা কোন পয়েন্টে তুমি কি বলতেছো, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা আশা করি ইনশাল্লাহ সবাই পারবো, জাস্ট এটা বর্ণনা করবা
আর এই কুপুলার কথা আমি একদম ইজিয়েস্ট হইতে বুঝাইছি, একদম ইজিয়েস্ট হইতেই লিখবা। মেনলি এই কথাগুলো তো সবগুলো মোটামুটি সেম, তাই না? এগুলো সবগুলো উদ্দীপিত হওয়ার কাহিনী সেম, জাস্ট ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন কাঠামো দ্বারা উদ্দীপিত হয় এবং ভিন্ন ভিন্ন আকৃতির মধ্যে থাকে, এটাই, আর কিছু না। এর চেয়ে সহজ আর কিছু নাই। আলহামদুলিল্লাহ কান আমাদের আলহামদুলিল্লাহ পড়া শেষ। কান পড়া শেষ মানে, চোখ পড়া শেষ মানে আসলে অধ্যায় মেনলি পড়া শেষ। আমরা এখন পড়বো এই অধ্যায়ের অন্তঃক্ষরা গ্রন্থি এবং অনিয়ন্ত্রিত হরমোনের প্রভাব, এর পরবর্তী ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এটা পড়ার আগে কান, এই যে কানের ঘটনা ভাই পড়াইছি না? এই যে দেখছো পিনা দিয়ে শব্দ ঢুকছে, কর্ণকুহর, এরপর টিম্পেনিক পর্দা, এই যে দেখো টিম্পেনিক পর্দা, এই মেলিয়াস, ইনকাস, স্টেপিস, এই যে ওভাল যে ছিদ্রটা এর নাম হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস। গোল, ওটা একটু গোল হবে, এত ইয়ে না, গোল যে ছিদ্রটার নাম হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা। 3টা অর্ধবৃত্তাকার নালী, 1, 2, 3, এরা এখানে উচ্চ দেখাইছে, আমি ওখানে দেখাইছি, সমস্যা নাই, তুমি এখানে দেখাইতে পারো, এখানে দেখাইও উচ্চটা আর ইজি হবে। এবার দেখো এখানে ইট্রিকুলাস, এখানে হচ্ছে সেকুলাস, এই হচ্ছে ককলিয়া, এই হচ্ছে ককলিয়া। ওকে, ইট্রিকুলাস সেকুলাস ওরা একটু আলাদা করে দেখাইছে। বৃত্তাকার অঞ্চল হচ্ছে ইট্রিকুলাস আর এই জায়গাটা সেকুলাস। আর অনেক বইয়ে একসাথে উপর যে দেখাইছে, কোনো সমস্যা নাই। এই যে স্নায়ুটা ভেস্টিবুলো ককলিয়ার স্নায়ু, 8 নম্বর স্নায়ুর অপর নাম ভেস্টিবুলার ককলিয়ার স্নায়ু। কেন? কারণ 8 নম্বর স্নায়ু 2টা ভাগ বলছি ভাইয়া, তাই না? এই ককলিয়া মানে কানে শোনা, 8 নম্বর স্নায়ুর যেই ভাগটা ককলিয়ার উদ্দীপনাটা নিয়ে যায়, কানে শুনতে সহায়তা করে, কানে শুনতে সহায়তা করে, একে বলে ককলিয়ার শাখা। আর ভতে ভেস্টিবুলার, ভতে ভারসাম্য, যেই অংশটা ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে তাকে বলে ভেস্টিবুলার স্নায়ু। তাহলে উপরেটা হচ্ছে ভেস্টিবুলার স্নায়ু, নিচেটা হচ্ছে ককলিয়ার স্নায়ু। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে ভেস্টিবুলো ককলিয়ার স্নায়ু। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি অন্তঃকরণ, আমরা পারবো। তাহলে আমরা একটু খেয়াল করি, ছবিটাকে আমি উপরে নিয়ে যাই। এখানে যেমন ধরো এটা যেটা বলতেছিলাম, যে এখানে তুমি হচ্ছে উঁচাটা এখানে না বলে আমি এখানে করছি না, তুমি হচ্ছে এখানে করতে পারো এই জায়গাটা, তাহলে ছবিটা সুন্দর হবে আর কি। ফুল আঁকছি, হ্যাঁ, এটা নর্মাল করে দিলাম আর এটাকে আমি মার্কিং করে দিই, এই ছিল এম্পুলা। ওকে, তাহলে তোমার কাজ হয়ে গেল, বুঝছো? ফুলাটা হইলে সবকিছু মিলে গেল আর কি। ঠিক আছে ইনশাল্লাহ, আমার বিশেষ তোমরা পারবা। এটা বইয়ের মধ্যে যেটা করছি, ইটুলোসটা পুরোটা দেখাই, সেগুলোসটা এখানে দেখাই, কোকলিয়াটা একটু এই পাশে বাড়ায় নিচ্ছে, কোনো সমস্যা নেই, তুমি ইনশাল্লাহ আঁকতে পারো। এবং মোটামুটি তুমি আশা করি পুরোটা আলহামদুলিল্লাহ বুঝে গেছো, এতে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। বুঝতে পারছেন ভাইয়া? সো তোমাদের সাথে আছি আমি আবরার হামিম, এবং তোমরা জানো যে তোমাদের এইচএসসির জন্য একটা সুন্দর গোছানো একটা বই আছে, বায়োলজি নোটবুক, আমার ওয়ান শট বায়োলজি নোটবুক। এবারে তোমরা রকমারিতে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবা। যদি কারো লিঙ্ক খুঁজতে সুবিধা হয়, এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবা, 01521232 659, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, নট কল। হোয়াটসঅ্যাপে হচ্ছে জাস্ট টেক্সট করবা, টেক্সট মেসেজ, যে এটা এই ফোন বইটা কিনতে চাই, লিঙ্ক বা কিছু দরকার হলে সরাসরি অ্যাডমিন মডারেটর যারা লিঙ্ক দিয়ে দিবে। আর হচ্ছে এটাতে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার দুইটাই আছে। বইটার একদম গোছানো আকারে, ওয়ান শট মানে একদমই সিম্পল টপিক, মানে যে টপিকগুলো সিম্পল বলে একদম গোছানো টপিক, যে টপিকগুলো থেকে পরীক্ষায় 12 প্রশ্ন আসে, ওই টপিকগুলোই মেনলি গোছানো আছে। এবং এখানে একটা অধ্যায় পড়তে তোমার সর্বোচ্চ সময় লাগবে 30 মিনিট, দেখবা মানে সব আরও অনেক অনেক কম সময় লাগে পড়তে, সর্বোচ্চটা বললাম, আমাকে সব গোছানো আকারে দেওয়া আছে। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 320 পৃষ্ঠার কাছাকাছি। প্রত্যেকটা অধ্যায় শেষে আবার ওই অধ্যায়ের জন্য স্পেশাল এইচএসসি এমসিকিউ প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে, অ্যাডমিশনের এমসিকিউ, মেডিকেল, ঢাকা ভার্সিটির এমসিকিউ দেওয়া আছে, তুমি চলো প্র্যাকটিসও করতে পারবা। প্রত্যেকটা অধ্যায়ে বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মানে বোটানি জুলজি প্রত্যেকটা অধ্যায়ের আগেই ওই অধ্যায়ের অ্যানালাইসিস দেওয়া আছে, সিকিউ কোন কোন জায়গা থেকে বেশি আসে বোর্ডে, এমসিকিউ কোন কোন জায়গা থেকে বোর্ডে বেশি আসে, এগুলো দেওয়া আছে। তোমরা ইনশাআল্লাহ ওয়ান শট নোটবুকটি সবাই পারচেস করতে পারো, রকমারিতে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো, বন্দিবাসালা এডুকেশন ওয়েবসাইটের মধ্যেও আছে। তো তোমাদের যাদের লাগবে ইনশাআল্লাহ অর্ডার করে ফেলবা। রকমারিতে অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারিতে তুমি অর্ডার করতে পারবো না, মানে বই হাতে পেলে তুমি টাকা দিবা আর কি। মোটামুটি খরচ, তোমার ডেলিভারি খরচ খুব বেশি আমরি আসে না, অল্পটা আসে। এই হচ্ছে ইনশাল্লাহ এই ওয়ান শট নোটবুকটি তোমার শেষ সময়ের জন্য বা শুরু থেকে যদি বইটা তোমার হাতে থাকে, তোমার ইনশাল্লাহ পড়াশোনা করতে অনেক ইজি হবে। যে কোনো অধ্যায় যেখানেই তুমি পড়ো, আমার অনেক পড়ো আর যেখানেই পড়ো, অধ্যায়টা পড়ার পর তুমি এটা যদি একবার ওই অধ্যায়টা যদি আমার এই বই থেকে একবার সামারাইজ করে চোখটা বুলে নাও, কোন প্রশ্নগুলো বারবার আসে, উত্তর সহ সুন্দর করে গুছানো আছে, একবার দেখে নাও ইনশাল্লাহ, তুমি দেখবা টেস্ট পেপার খুললে বা যে কোনো গাইড বই খুললে ম্যাক্সিমাম প্রশ্নে তুমি উত্তর করতে পারবা একদম অনায়াসে। ওকে, আর তোমার যারা মেডিকেল টার্গেট, তোমার জন্য কিন্তু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার কোর্সের নাম হচ্ছে টার্গেট ডিএমসি 6.0,
এবং ইনশাল্লাহ 26 ব্যাচের জন্য, এটা হচ্ছে মূলত এইচএসসি 26 ব্যাচের জন্য এই কোর্সটা। 6.0 নামের সাথে মিল আছে, 6 নম্বর বছরে আমরা আসি। এবং তুমি এই কোর্সে ভর্তি হলে বুঝছো, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিকে, ইংলিশ কোনো সাবজেক্টে তোমাকে এক্সট্রা অন্য কোথাও পড়তে হবে না। সব কিছু আমাদের এই একটা কোর্স টার্গেট ইঞ্চি 6.0 মধ্যে ইনশাল্লাহ পাবা। এবং এখানে তোমার ক্লাস, এক্সাম সব কিছু, ডেইলি ক্লাস এক্সাম মিলিয়ে প্লাস 100+ মতো ক্লাস আছে, এক্সাম আছে, মানে যা যা লাগে, অনুশীলনের এমসিকিউ ক্লাস, মানে যা যা লাগে বুঝছো, তোমার চিন্তা করতে হবে না, ইনশাল্লাহ সব কিছু এই কোর্সের মধ্যে দেওয়া আছে। এবং তোমার ধরো জিকে ইংলিশ বই কিনতে অসুবিধা, টাকা পয়সার সমস্যা নেই, দেখবা তুমি ওখানে তুমি পিডিএফ পাবো, ওই পিডিএফ পড়লে ইনশাল্লাহ তোমার দেখবা জিকে ইংলিশ কাভার হয়ে গেছে। জিকে ক্লাস করলে তুমি দেখবা যে ক্লাসের পরে জিকে পিডিএফটা পড়বা, এর বাইরে দেখবা জিকে আসে না। ওকে, তো সব কিছু মিলে ইনশাল্লাহ তোমাদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার অনলাইনে একটা বেস্ট কোর্স সাজানোর প্ল্যান আমাদের আলহামদুলিল্লাহ বরাবরই ছিল, এবং এবারও আছে ইনশাল্লাহ। আরও বেশি গুছানো, আরও বেশি একদম বেস্ট সার্ভিস যারা বলে, সব কিছু মিলে ওভারঅল টেলিগ্রাম সার্ভিস বলো বা যা বলো, সব কিছু ইনশাল্লাহ ইমপ্লিমেন্ট করা হবে। এইচএসসি পরে তোমরা দেখতে পাবা, সবাই দেখতে পাবে এইচএসসি পরে ইনশাল্লাহ 26 ব্যাচের জন্য আমরা ইন্টিগ্রেশন করবো। এবং আমরা দারুণ কিছু ফিচার আলাদা অ্যাড করবো, যেটা পরবর্তী মানে যা যা লাগে আসলে বুঝছো, আহামরি এমন কিছু দরকার নাই, যেটা তোমার এমন কিছু অ্যাড করার মানে নাই যেটা শুনতে ভালো লাগবে কিন্তু এডমিশনে কাজে লাগবে না, ওইসব জিনিস সেখানে থাকবে না। জাস্ট আসলে কাজে লাগবে, জাস্ট তুমি ইনশাল্লাহ কথা শুনবা এবং ভাইরা যেটা পড়াচ্ছি ওটাই ফলো করবা, তাহলে তুমি ভালো করবে ইনশাল্লাহ। ওকে, দেখবা যে ক্লাস করার পরে ক্লাসের মধ্যেই ম্যাক্সিমাম পড়া তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে তোমার পড়ার জন্য বাসায় দেখবা নর্মালি 10 ঘন্টা সময় লাগতো, কিন্তু ক্লাস করার পরে দেখবা, আমার এই ক্লাসটা করার পরে চলে দেখবা একইবার বাসায় পড়তে গেলে আর বাইরে তো মুখস্থ হয়ে গেছে, ভাই এতবার করে বলছে আমার তো কানের মধ্যে ঢুকে গেছে, ভাই এইটাই ভাবে ভাইয়া পড়াইছে, এই টেকনিকটা তো আলহামদুলিল্লাহ খুব ভালো করে বুঝছি। দেখবা বইটা খুলে দেখবে সব পড়া তুমি পাঠাও, এই একটা গুড একটা মানে মনের মধ্যে একটা জোর তৈরি হবে। হ্যাঁ, সেলফ মোটিভেশনটা ভালো থাকবে এবং ভালো মার্কস তুমি ক্যারি করতে পারবা। তখন দেখবো ওভারঅল গাইডলাইনে সব কিছু মিলে তোমার মেডিকেল যাত্রাটা ইনশাল্লাহ অনেক বেশি ইজিয়ার হবে। ওকে, চলো ভাই আমরা শুরু করি অন্তঃক্ষরা গ্রন্থি। তো অ্যাকচুয়ালি অন্তঃক্ষরা গ্রন্থি বেসিক্যালি তোমার আচ্ছা যাই হোক, অন্তঃক্ষরা গ্রন্থি তোমার এই চারটা আছে। এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য। এই পার্থক্য নিয়ে খুব বেশি আলোচনা দরকার নাই, খেয়াল করে দেখো। অন্তঃক্ষরা মনে রাখবো অন্তর মানে মন মানে হরমোন, মনে রাখার টেকনিক। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে মূলত হরমোন নিঃসৃত হয় এবং হরমোন অনেক দূরে গিয়ে কাজ করে রক্তের মাধ্যমে। এই হরমোনের রক্তের মাধ্যমে পরিবাহিত হয়, অনেক দূরে গিয়ে কাজ করে। এই যে হরমোন বের হয় এবং নালীবিহীন, কোনো নালী নেই দেখেই রক্তের মাধ্যমে চলে। এই যে রক্ত বা লসিকার মাধ্যমে চলে, নালী থাকলে নালী দিয়ে চলতো। ওকে, নালী না থাকার কারণে রক্ত বা লসিকার মাধ্যমে চলে এবং দূরবর্তী জায়গায় কাজ করে। কারণ আমরা সবাই জানি রক্ত কিন্তু অনেক দূরে কাজ করে, রাইট? রক্ত কিন্তু আমাদের কাছে দিয়ে বসে থাকে, রক্ত হচ্ছে অনেক দূরে যায়, মাথার রক্ত পায়ে যায়, পায়ের রক্ত মাথায় আসে। টার্গেট সেলে কাজ করে পিটুইটারি গ্রন্থি, বিভিন্ন গ্রন্থি নাম লেখা আছে। বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে বেসিক্যালি এনজাইম নিঃসরণ করে, বিভিন্ন জুস বা এনজাইম নিঃসরণ করে। এবং বহিঃক্ষরা গ্রন্থির নালী আছে, নালীযুক্ত গ্রন্থি বলা হয় জন্য। আমাদের পাকস্থলী বা পরিপাকের বিভিন্ন প্রক্রিয়া যখন আমরা পড়ি, সেখানে আমরা এই বহিঃক্ষরা গ্রন্থি পড়ে থাকি। তো আমরা বেসিক্যালি এখন একটা চার্ট দেখবো, তোমার ওই যে অন্তঃক্ষরা গ্রন্থির যে মেইন চার্টটা আছে, চার্টটা ছিল ভালো করে পড়লে আর এখান থেকে তেমন ঝামেলা হয় না। কারণ এখানে সবচেয়ে মাস্টার গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারি গ্রন্থি। হ্যাঁ, এই পিটুইটারি গ্রন্থি চার্টটা আমরা চলে এখন দেখবো। পিটুইটারি গ্রন্থি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। ওকে, চলো আমরা চার্টটা একটু দেখি। ওকে, এই চার্টটা আমরা সেটা পড়বো, খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল পিটুইটারি গ্রন্থি, এটা হচ্ছে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। কেন? কারণ এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণে হরমোন বের হয়, এই জন্য এটাকে বলে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। তো এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে, কারণ এখানে অনেকগুলো হরমোন আছে, তুমি লিখতে পারো অনেক কিছু। ওকে, ফার্স্ট অফ অল এটাকে আগে 3 ভাগে ভাগ করা ছিল, এখন 2 ভাগে ভাগ করে কাজ চালাই দেয়। আগে হচ্ছে অগ্র মধ্য পশ্চাৎ 3 ভাগে ভাগ করা হতো, এখন 2 ভাগে ভাগ, অগ্রভাগ এবং পশ্চাৎ ভাগ। মধ্যভাগটাকে হচ্ছে আলাদা রাখে নাই, এটাকে সামনে নিয়ে আসছে একসাথে। তো অগ্রভাগ থেকে দেখো সবচেয়ে বেশি হরমোন বের হয় এবং হরমোনগুলো প্রত্যেকটাই হচ্ছে তোমার টপিক হরমোন। টপিক হরমোন মানে কি? উদ্দীপক হরমোন। অর্থাৎ এরা সবাই, প্রত্যেকটা হরমোনই আরেকটা গ্রন্থিকে গিয়ে উদ্দীপিত করে, বুঝছো? এখানে যতগুলো হরমোন আছে সবাই অন্য একটা গ্রন্থিকে উদ্দীপিত করে। যেমন ধরো বৃদ্ধি পোষক হরমোন বা সোমাটোট্রপিক হরমোন, সোমাট মানে দেহ, তার মানে এই হরমোনটা অস্থি এবং কোমল টিস্যুর বৃদ্ধি ঘটায়। এটাই মূলত গ্রোথ হরমোন, বুঝছো? সোমাটোট্রপিক হরমোন, ট্রপিক মানে উদ্দীপনা যোগায়। কারে উদ্দীপনা যোগায়? অস্থিকে, টিস্যুকে, যেন ওরা বড় হয়। নেক্সট দেখো থাইরয়েড উদ্দীপক হরমোন, এটার কাজ কি? থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপনা যোগায়, যেন থাইরয়েড গ্রন্থি তার যে হরমোনগুলো আছে এগুলোকে সে নিঃসরণ করে। এরপর দেখো লুটিনাইজিং হরমোন। লুটিনাইজিং হরমোন এটা মোটামুটি নারী দেহের ডিম্বপাত, দুগ্ধকরণ, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। আর পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন যে হরমোনটা আছে, পুরুষের যে মেইল যে
প্রধান যে হরমোনটা টেস্টোস্টেরন, এটা রিলিজটাকে উদ্দীপিত করে, মোটামুটি উদ্দীপনায় যোগায়। ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল ডিম্বাশয়ে যে ফলিকল থাকে সেই ফলিকলের পূর্ণতা দান করে, এবং ফলিকলটা যখন ম্যাচিউর হয় ওখান থেকে কিন্তু এক পর্যায়ে গিয়ে ওভুলেশন হয়, গ্রাফিয়ান ফলিকল হয়, সেখান থেকে অনেক ধাপে ধাপে। তোমরা যখন মানব জীবনে ধারাবাহিকতা পড়েছো তখন হয়তো জানো। প্রোল্যাকটিন এটা হচ্ছে স্তন, ল্যাকটোজ মানে হচ্ছে দুধের শর্করা, সো দুধ দিয়ে মনে রাখবা, দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করে, স্তনের বৃদ্ধি করে। অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, দেখো ট্রপিক ওয়ার্ডটা আছে, ট্রপিক মানে উদ্দীপক, তাহলে অ্যাড্রেনাল গ্রন্থির, অ্যাড্রেনো মানে অ্যাড্রেনাল গ্রন্থির, কর্টিকো, কর্টিকো মানে কর্টেক্স, তাহলে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সকে উদ্দীপনা যোগায়। কর্টেক্স মানে বাইরের অংশটা। অ্যাড্রেনাল গ্রন্থি কই থাকে? বৃক্কে, উপরে। আমার যে বৃক্ক, এই বৃক্কের উপরে থাকে অ্যাড্রেনাল গ্রন্থি বা সুপ্রা রেনাল। সুপ্রা মানে উপরে, কার উপরে? রেনালের উপরে, বৃক্কের উপরে। আচ্ছা দেখো, মেলানোসাইট উদ্দীপক হরমোন, এই যে মেলানোসাইট, এটা আগে ছিল মধ্যভাগ বলা ছিল, এখন মধ্যভাগ বলতে উঠাই দিচ্ছে, এটা মেলানোসাইট উদ্দীপক হরমোন। তো এটা মেলানোফোর কোষ যেগুলো আছে এই কোষগুলোতে বিস্তৃতি ঘটায়, এবং মেলানিন নামক রঞ্জক, এই রঞ্জকের কারণে কিন্তু আমাদের ত্বকের রং কালো হয়, চুলের রং কালো হয়, ত্বক এবং চুলের বর্ণ নিয়ন্ত্রণ করে। ওকে, আচ্ছা চলে আসি পশ্চাৎ ভাগ, 5 স্টার ইম্পর্টেন্ট, একটা এমসিকিউ পার্ট এখান থেকে, যদিও যে এখান থেকে দুইটা হরমোন বের হয়, একটা হলো এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই এডিএইচ হরমোনের কাজ হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক, মানে পানি পুনঃশোষণ করে রাখা। ধরো কোনো কারণে শরীরে পানি কম, এখন বেশি বেশি পানি যদি মূত্র দিয়ে বের হয়ে যায় তাহলে তো হবে না, পানিটাকে শোষণ করে রাখতে হবে, বেশি বেশি পানি ধরে রাখতে হবে যেন বেশি পানি না বের হয়, মূত্র দিয়ে পানি অত বেশি যেন না বের হতে পারে, মূত্র যেন ঘন থাকে, পানি কম, তার মানে বেশি পানি ধরে রাখছে। এই বেশি পানি ধরে রাখার জন্য পানি পুনঃশোষণ ক্ষমতা বাড়ায়, এটা এডিএইচ হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। বৃক্ক অধ্যায় যে ওয়ান শট ক্লাস আছে ওখানে আমি পড়াইছি, তোমরা দেখবা কিভাবে কাজ করে। অক্সিটোসিন এটা মূলত জরায়ুর সংকোচন করে, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, জরায়ুর সংকোচন, এবং একই সাথে দুগ্ধক্ষরণ, এটাও ইম্পর্টেন্ট। তো পরীক্ষায় দুগ্ধক্ষরণ যদি আসে, হ্যাঁ ডিম্বপাত এবং দুগ্ধক্ষরণ যদি একসাথে আসে তখন উত্তর হবে লুটিনাইজিং হরমোন, আর এমনি দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে কে বললে কিন্তু তুমি উত্তর দাগাইতে পারবা অক্সিটোসিন। তাহলে মোটামুটি এই হচ্ছে পিটুইটারি হরমোন। দেখো পিটুইটারি কিন্তু অনেক বেশি হরমোন, বাকিগুলো আমরা এমসিকিউ ক্লাসে পড়ি যে বাকি যে হরমোনগুলো আছে এগুলো একদমই অল্প, 1, 2, 3, 4 করে তৈরি করে হরমোন বাকি গ্রন্থিগুলো, কিন্তু এই পিটুইটারি গ্রন্থি সাইজে ছোট, 0.5 গ্রামের মতো, মটর দানার মতো, কিন্তু এখান থেকে এত বেশি হরমোন নিঃসৃত হয়। সো এটা কিন্তু বডির অনেক বেশি জায়গায় কাজ করে। এত বেশি জায়গায় কাজ করার কারণে, পিটুইটারি গ্রন্থি বেশি হরমোন তৈরি করার কারণে এটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। ওকে ফাইন, এটা আমরা পারবো। পিনিয়াল গ্রন্থি মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে আছে, মেলাটোনিন নিঃসরণ করে। মেলাটোনিন কেন ইম্পর্টেন্ট? কারণ এটা আমাদের ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে, আমাদের যে বায়োলজিক্যাল ক্লক, তুমি কটা দিয়ে ঘুমাচ্ছ, সকালে কটা দিয়ে উঠবে, এগুলো কিন্তু মোটামুটি ফিক্স করা থাকে। থাইরয়েড গ্রন্থি হরমোন খুবই ইম্পর্টেন্ট, আমরা পড়বো। আমরা ট্রাইআয়োডোথাইরোনিন, T3, T4, ক্যালসিটোনিন, এটা মনে রাখবা। ক্যালসিটোনিন কি করে? রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। এখন দেখো নামের মধ্যে ক্যালসিটোনিন কথাটা ক্যালসিয়াম লেখা আছে, নামের মধ্যে লেখা আছে ক্যালসিয়ামের কথা। এখন এটা নিয়ে একটু অনেকে প্যাচ লাগাই ফেলে, যে ক্যালসিটোনিনের ভূমিকা নিয়ে একটু প্যাচ লাগাই ফেলে। তোমাদের বলে রাখি, এটা কি করে? ক্যালসিটোনিন রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায়, এটা মনে পাশে লিখে রাখো, ক্যালসিটোনিন রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায়, এটা পরীক্ষা আসতে পারে। তাহলে ক্যালসিটোনিন রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায়। আর প্যারাথরমোন, খেয়াল করে দেখো, পিতে প্যারা, পিতে ফসফরাস, এখানে ফসফরাসের ভূমিকাও আছে, আবার থরমোন মানে থাইরয়েডের কাহিনী আছে, থাইরয়েড বলতে ক্যালসিয়াম, এখানে এটা ফসফরাস এবং ক্যালসিয়াম দুইজনের জন্য ইম্পর্টেন্ট। এবং একই সাথে ভিটামিন ডি এর জন্য খুবই ইম্পর্টেন্ট এই প্যারাথরমোন, ভিটামিন ডি এর অ্যাবজর্পশনে হেল্প করে, বুঝছো? ভিটামিন ডি এর সক্রিয়করণ, যেটা অ্যাবজর্পশন বলতে সক্রিয়করণ, ভিটামিন ডি এর সক্রিয়করণের ভূমিকা পালন করে, খুবই ইম্পর্টেন্ট। কারণ ভিটামিন ডি যদি সক্রিয় না হয় বাচ্চাদের রিকেটস রোগ হয়, বড়দের হয় অস্টিওমেলাসিয়া। তাহলে ভিটামিন ডি সক্রিয়করণে কোন হরমোন ভূমিকা পালন করে? উত্তর হচ্ছে প্যারাথরমোন। এখন দেখো, ক্যালসিটোনিন রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায়, তাহলে বলো তো প্যারাথরমোন কি করবে? রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়াবে, ফসফরাসের মাত্রা কমাবে। ওকে, তাহলে যেহেতু রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায় হলো ক্যালসিটোনিন, তাহলে নিশ্চয়ই বাড়ানোর জন্য একজন আছে, বাড়ায় কে? প্যারাথরমোন। আর ফসফরাস কমবে। তাহলে খেয়াল করো, প্যারাথরমোন নামের শুরুতে পি আছে, ফসফরাস আছে, বাট এটা কি করে? রক্তে ফসফরাসের মাত্রা কমায়। তো নামের সাথে যেটা মিল আছে এটা কমায়, এবং ক্যালসিটোনিন ক্যালসিয়াম কমায়, নামের সাথে মিল আছে। প্যারাথরমোন ফসফরাস কমায়, নামের সাথে মিল আছে। এবার দেখো নেক্সট হচ্ছে থাইমাস। থাইমাস থেকে থাইমোসিন, এটা অ্যান্টিবডি তৈরি করে, লিম্ফোসাইট তৈরি করে, কারণ এটা একটা বিশাল ইম্পর্টেন্ট একটা লসিকা গ্রন্থি, যদিও এটা বয়সের সাথে সাথে আস্তে আস্তে হারায় যায়, ছোট বাচ্চাদের বড় থাকে, বড় বয়স হলে ছোট হয়ে যায়। অগ্নাশয় আমরা আগে পড়ছি, এটা পরিপাক অধ্যায় পড়া। সুপ্রারেনাল গ্রন্থি
কর্টেক্স এবং মেডুলা বলছিলাম একটু আগে। কর্টেক্স মানে বাইরের অংশ, মেডুলা মানে ভিতরের অংশ। কর্টেক্স থেকে বের হয় গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, নাম আমাদের কর্টেক্স, কর্টি শব্দটা আছে তাহলে বোঝা যায়। আর মেডুলা খুবই ইম্পর্টেন্ট, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন। শুক্রাশয় থেকে বের হয় টেস্টোস্টেরন, আমরা জানি ছেলেদের প্রধান প্রজনন হরমোন। ডিম্বাশয় থেকে হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন হচ্ছে ফার্স্ট মেল, যে ইম্পর্টেন্ট বা মেইন সেক্স হরমোন হচ্ছে ইস্ট্রোজেন। প্রোজেস্টেরনটা হচ্ছে বেসিক্যালি প্রজনন মানে আসলে প্রেগনেন্সি হরমোন, প্রেগনেন্সির সময় বা গর্ভাবস্থা রিলেটেড অনেকগুলো কাজ সে করে। সো প্রেগনেন্সি হরমোন বলে ওটাকে আমরা সহজে আখ্যায়িত করতে পারি। ওকে, সো প্রেগনেন্সিতে আরো অনেকগুলো হরমোন কাজ করে, এটা একটা এক্সাম্পল। আমি এটা হালকা একটা ধারণা দিলাম, কারণ তুমি ইনশাল্লাহ এমসিকিউ ক্লাসে এটা পড়বা। এটা এমসিকিউ ক্লাসে এই চার্ট পড়ানো হবে না, সম্ভব না। এবং এই চার্ট থেকে একদম শিওর প্রশ্ন থাকে এমসিকিউতে, এর বিষয়ে মেনলি আর কি। চলে আসি আমরা এখন পরে, আমরা চলে যাবো হচ্ছে আমাদের এই যে অনিয়ন্ত্রিত হরমোন ব্যবহারের ফলাফল। দেখো এখানে যে লাইনগুলো আছে আমি এগুলো সুন্দর করে উঠে আনছি এই জন্য তুমি যেন এগুলো বাদ দিয়ে না যাও। প্রথম কথা হচ্ছে অনিয়ন্ত্রিত হরমোন ব্যবহার করে কোনো কিছু নর্মাল না। কি এখন দেখো পরীক্ষা হলে এগুলো তুমি মনে রাখাটা কঠিন, এই জন্য আমি ইজি করে দিই। ফার্স্ট হচ্ছে গ্রোথ হরমোন। দেখো গ্রোথ হরমোন হচ্ছে কেন ইউজ করা হয়, যেটা চিকিৎসা বামনত্ব মানে একদম খাটো বা একক্রমিক ক্রিয়া, এই রোগের চিকিৎসা, দুইটা রোগের চিকিৎসা আমরা গ্রোথ হরমোন ব্যবহার করি। হ্যাঁ, গ্রোথের জন্য হেল্প করে। এখন ধরো কারো যদি এক্সট্রা করে গ্রোথ হরমোন ব্যবহার শুরু করেছে, অনিয়ন্ত্রিত ব্যবহার শুরু করেছে, কি হবে দেখো এই কিছু জিনিস কমন, যেহেতু হরমোন ব্লাডের মাধ্যমে চলে তাহলে ব্লাডের কিছু জিনিস কমন থাকে। হাই প্রেশার, এই যে দেখো উচ্চ রক্তচাপ, ওকে। এবং যেহেতু গ্রোথ হরমোন দিচ্ছ, হার্টের প্রেশার বাড়তেছে, ওকে, হার্ট নিজেও তো গ্রোথ হবে, বড় হয়ে যাবে না? হার্ট বড় হয়ে যাওয়ার কারণে একসময় হার্টের যে হার্টের গ্রোথ মানে এটা যে বেশি পাম্প করবে, হার্ট বড় হয়ে যাওয়া কিন্তু খারাপ লক্ষণ, কার্ডিওমেগালি হয়ে যাওয়া, তখন হার্টটা ফেল করে যায়, হার্ট বড় হয়ে হার্ট ফেলিয়ার হতে পারে, হার্ট ফেলিয়ার হয়, পর্যাপ্ত রক্ত যোগান দিতে পারে না। নেক্সট, অস্বাভাবিক অস্থিবৃদ্ধি হতে পারে না, তুমি গ্রোথ হরমোন দিয়েছো, হাড্ডি বড় হচ্ছে, ওকে। অস্বাভাবিকভাবে পেশি ফুলে গেল, পেশি যখন ফুলে যাবে, হাড্ডি যখন ফুলে যাবে, বড় হয়ে যাবে, তখন তোমার যে জয়েন্ট আছে, জয়েন্টে কি হাড্ডি সংঘর্ষ হবে, সন্ধি ব্যথা হবে, প্রচুর ব্যথা হবে। এরপরে ডায়াবেটিস, এগুলো কমন চিকিৎসা, কমন সমস্যা। অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমেগালি হচ্ছে তোমার অতিরিক্ত আকারে যদি শরীর বড় হয়ে যায় বিভিন্ন অংশ, এটা অ্যাক্রোমেগালি বলি। আর আরেকটা পর্যায়ে গেলে বলি জাইগান্টিজম, বয়স্ক অবস্থায়, ছোটবেলায় বলি অ্যাক্রোমেগালি। নেই দাও থাইরক্সিন, থাইরক্সিন হচ্ছে এটাও কিন্তু এক ধরনের গ্রোথ হরমোন, বুঝছো? এটা এক ধরনের গ্রোথ হরমোন, এটাও কিন্তু গ্রোথে হেল্প করে। তো থাইরক্সিন যদি কেউ অতিরিক্ত দেয় তার মধ্যে কি হতে পারে দেখো, ছদ্ম গলগণ্ড, সিওডো গলগণ্ড। আমাদের আসলে গলগণ্ডের প্রতিরোধে এটা ইম্পর্টেন্ট, বাট এটা ছদ্ম গলগণ্ড করতে পারে। দেখো বললাম না, যেহেতু হরমোন, হার্টের কাহিনী থাকবে, হৃদস্পন্দন, আর বাকিগুলো কমন। দেখো একটু উল্টাপাল্টা হরমোন হলে ওদের পেটে ব্যথা হয়, চিন্তাগ্রস্ত মনে হয়, সে অল টাইম চিন্তার মধ্যে আছে, মেজাজ খিটখিটে থাকে, তার ওজন কমে যায়। হ্যাঁ, যে কোনো এই হরমোনগুলো, থাইরয়েড হরমোনগুলো যদি বেড়ে যায় ওজন কমে যায়, হরমোন কমে গেলে ওজন বেড়ে যায়, উল্টা হয়। ক্ষুধা বৃদ্ধি, মনে হয় যেন খালি খাই যেন তো ওজন, মানে মনে হয় খায় কিন্তু সে খাওয়ার কারণে তার বেশি বেশি বিপাক হয়ে যায়, বুঝছো? এই জন্য ওজন কমে যায়। তোমার মনে করতে পারো ভাই ক্ষুধা বৃদ্ধি পেয়েছে, খাওয়াই তো মোটা হবে না। এই হরমোনের কারণে তার বিপাক হার বাড়ে, বডিতে যে মেটাবলিজম এটা অনেক বেশি বেড়ে যায়। তো যাই খায় দ্রুত মেটাবলিজম হয়ে শেষ নাই হয়ে যায়, বুঝছো? এরকম অবস্থা। তো এরপরে দেখো এই হার্ট ফেলিওর, মোটামুটি এগুলো কমন, বুঝছি না? এগুলো কমন। হার্ট ফেলিওর, রক্তে ক্যালসিয়াম এবং ফসফরাসের মাত্রা উল্টাপাল্টা হবে, কারণ যেহেতু এগুলো আগে ক্যালসিয়াম ফসফরাস কন্ট্রোল করতো, এখন তো এটা কন্ট্রোল হবে না। বুঝতে পারছো? তুমি রিলেট করে অ্যান্সার করতে পারবা। শ্বাসকষ্ট, ঘন ঘন শ্বাস নেওয়া, এগুলোও কমন পয়েন্ট, তুমি সব জায়গায় চালাই দিতে পারবে মোটামুটি কম বেশ। এপিনেফ্রিন, দেখো তুমি কিছু কিছু পয়েন্ট দেখো, এই দেখো উচ্চ রক্তচাপ, বুঝতে বলছিলাম না? তারপরে উচ্চ রক্তচাপ, এই যে মাথা ব্যথা, বুক ব্যথা, দুশ্চিন্তা, এগুলো কমন, সব জায়গায় মোটামুটি চালাতে পারবা। অনিয়মিত হৃদস্পন্দন ঠিক মতো হবে না, ঘন ঘন শ্বাস নেওয়া, বললাম না? তুমি পয়েন্ট আকারে উপর থেকে নিচে লিখবা, তাহলে তোমার ইনশাল্লাহ একই ধরনের পয়েন্টগুলো তুমি ইজিলি কাজ করতে পারবা, তোমার জন্য এটা ইজি হবে। টেস্টোস্টেরন, একই কথাই, অতিরিক্ত ব্যবহারে মনে হবে যে কি শরীর শক্তি দেবে না, ফার্স্টে দুর্বলতা হবে, শরীর মনে হবে কি একটু ঘুম ভাব, গায়ে ব্যথা, জ্বালা পড়া, মানে একটু মান্দা টাইপ, হাত পায়ের আঙুল ঠান্ডা হয়ে আসা, কি অবস্থা, ভালো লাগতেছে না। এক পর্যায়ে গিয়ে ওখানে ব্যথা শুরু হবে, যেহেতু টেস্টোস্টেরনটা কাজ করে শুক্রাশয়ের মধ্যে ব্যথা হবে, এমনকি মূত্রথলিতে ব্যথা, মূত্রতে রক্তময় মলত্যাগ করে সব রক্ত বের হবে। ওই যে কমন পয়েন্ট, হৃদস্পন্দন হবে, হ্যাঁ, ব্যথা, এই যে বিভিন্ন জায়গায় ব্যথা, ডায়রিয়া, এই চলতে থাকবে। সো এগুলো তুমি একটু আইডিয়া নিবা, আমি যে অলরেডি বলতেছি এগুলো ইনশাল্লাহ খেয়াল রাখবা। মোটামুটি ইনসুলিনটাও খেয়াল রাখবা, ইনসুলিন মোটামুটি সেম। যদি অতিরিক্ত ইনসুলিন ব্যবহার করো হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। হাইপোগ্লাইসেমিয়া মানে কি, যে রক্তে গ্লুকোজের মাত্রা একদম কমে যাওয়া, একদম কমে গেছে, ইনসুলিন দেওয়ার কারণে অনেক কমে গেছে, কন্ট্রোলের বাইরে, একদম গ্লুকোজ কমে গেলে তুমি অজ্ঞান হয়ে যাবে। মানে একদম গ্লুকোজ বাড়লে তুমি যে তোমার যে মৃত্যুর সম্ভাবনা, তার চেয়ে বেশি সম্ভাবনা হঠাৎ করে গ্লুকোজ অতিরিক্ত কমে গেলে, বুঝছো? হাইপোগ্লাইসেমিয়া, হাইপো মানে কম, গ্লাইসেমিয়া, এমিয়া রক্তে গ্লুকোজ কম।
তখন একদম মনে অবস্থা খারাপ, অবস্থা ঢুলঢুল ভাব, মাথা ব্যথা, এগুলি কমন পয়েন্ট। মনোযোগে ব্যর্থ, কোথাও মনোযোগ দিতে পারতেছি না, না খাইলে যেটা হয় স্নায়ু মনে হয় দুর্বল হয়ে আছে, ব্যক্তিত্ব পরিবর্তন হয়ে গেছে, সব ঘুমে ব্যাঘাত, ত্বক ফ্যাকাশে, মানে সব পয়েন্ট তুমি মোটামুটি কিছু মেইন পয়েন্ট জেনে তুমি বাকিগুলো একদম লিখতে পারবা। আচ্ছা, এটা তো কথা বলেছি, চলে আসি আমরা হচ্ছে এরপরে আমরা চলে আসবো হচ্ছে এখন সিনাপসের এই আমাদের নিউরনের পার্টে। খেয়াল করে দেখো, আমরা চলে যাবো এখন নিউরন। খেয়াল করে দেখো, ওকে, নিউরনের গঠন। ভাই নিউরনের গঠন তোমরা এমসিকিউ তো পড়ছো, এমনিতে খুব ভালো করে পারো, আমি শর্টকাট দেখাই দিব। দেখো, খেয়াল করে দেখো, ধরো হচ্ছে নিউরনের বডি বা কোষ দেহ। কোষ দেওয়ার পরে এই হচ্ছে ধরো নিউরন, এই হচ্ছে তার পার্টগুলো, এই হচ্ছে সিনাপটিক নব, এই যে সিনাপটিক নব। ওকে, আচ্ছা, এই হচ্ছে নিউরনের কোষ দেহ। তোমরা সবাই জানো কোষ দেহের মধ্যে নিউক্লিয়াস আছে, তো আমি এটা মূলত নিউক্লিয়াস দিয়েছি। এরপর এখানে ছড়া ছিটে আছে, এগুলোর নাম কি? ছড়া ছিটে আছে, আমরা একে বলি ডেনড্রাইট। আমরা কি বলি? ডেনড্রাইট। তোমরা সবাই জানো এই ছড়া ছিটে আছে, এগুলো হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইট। এই হচ্ছে কোষ দেহ, এটা হচ্ছে কোষ দেহ, এই হচ্ছে কোষ দেহ, এই কোষ দেহ ডেনড্রাইট, এই হচ্ছে এক্সন। ওকে, এই হচ্ছে এক্সন। মূলত দুইটা পার্ট নিউরনের, একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। ডেনড্রাইট এবং এক্সন, এই দুইটাকে একসাথে বলা হয় প্রলম্বিত অংশ, মানে এক্সট্রা অংশ আর কি, সহজ কথায়। ওকে, প্রলম্বিত অংশ। এই এক্সনকে ঘিরে থাকে মাইলিন সিথ, এই যে মাইলিন সিথ। এই এক্সনটাকে ঘিরে থাকে কে? মাইলিন সিথ। আর এই পুরোটাকে ঘিরে থাকে নিউরিলেমা, এই যে নিউরিলেমা, দেখছো? পুরো নিউরনটাকে ঘিরে রাখে নিউরিলেমা। তাহলে বলো তো, যে জায়গায় মাইলিন সিথ থাকে না, খেয়াল করছো, ওই জায়গায় এক্সনের সাথে নিউরিলেমার ডিরেক্ট কানেকশন তৈরি হয়, তাই না? নিউরিলেমা। যে জায়গায় মায়োলিন সিথ থাকে না, ওই জায়গায় দেখতে পাচ্ছ এক্সন এবং নিউরিলেমার ডিরেক্ট কানেকশন ক্রিয়েট হয়। এই যে সিনেপটিক, এখানে গোলাগুলা থাকে, সিনেপটিক নব, সিনেপটিক নব, কারণ সিনাপস তৈরি করে। ওকে, এই হচ্ছে ভাই চিত্র নিউরন, একদম কমন, একদম ইজিয়েস্ট ফিগার। আমরা এখন আঁকবো হচ্ছে সহজ কথায় সিনাপস। হোয়াট ইজ সিনাপস? সিনাপস মানে হচ্ছে সহজ কথা দুইটা নিউরনের কানেকশন। বাট বেসিক্যালি এই কানেকশনটা হচ্ছে এরকম, ধরো এখানে একটা এই প্রি সিনেপটিক আর পোস্ট সিনেপটিক ভেসিকল। তাহলে বেসিক্যালি কানেকশনটা হচ্ছে মাঝখানে একটা গ্যাপ সহ, এই গ্যাপটাকে আমরা বলি সিনাপটিক ক্লেফট। এই গ্যাপটাকে আমরা কি বলি? সিনাপটিক ক্লেফট। ওকে, সিনাপটিক ক্লেফট। যেটা দিয়ে উদ্দীপনা আসে এটাকে বলি প্রি সিনাপটিক নিউরন। নিউরনের প্রি সিনাপটিক নব। আর যেটার মধ্যে উদ্দীপনা যাবে এটাকে বলে পোস্ট, মানে পরবর্তী, পোস্ট সিনাপটিক নিউরন। ওকে, মাঝখানে গ্যাপ আছে, এটাকে আমরা বলি সিনাপটিক ক্লেফট। খেয়াল করে দেখো, এখানে অনেকগুলো ভেসিকল থাকবে, ভেসিকলগুলোর মধ্যে বিভিন্ন পদার্থ থাকে। ভেসিকল থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, বুঝছো? বিভিন্ন ভেসিকল থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, কারণ এখানে ক্যালসিয়াম ঢুকবে, ঢুকে এখানে এটা গিয়ে ফিউশন হবে, উদ্দীপনা পরিবাহিত হবে। এসিটাইল কোলিন বা বিভিন্ন নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে উদ্দীপনা পরিবাহিত হয়। এই নিউরো ট্রান্সমিটারগুলা বিভিন্ন ভেসিকলের মধ্যে থাকে। তো উদ্দীপনা কিভাবে পরিবাহিত হয়, এটা যেহেতু আমাদের আগে আসে নাই, এই জন্য একটু আমরা ওইটা আলোচনা করলাম না, বাট এটাও খুবই ইম্পর্টেন্ট, আমি একটু বলে দিই। খেয়াল করে দেখো, ক্যালসিয়াম এখানে ঢুকবে, ক্যালসিয়াম ঢুকার কারণে এখানে ভিতরে এটিপি জেনারেশন হবে, ভেসিকলগুলো ফেটে যাবে, এখানে আসবে, ফেটে যাবে, তখন এখান থেকে এসিটাইলকোলিনগুলো বের হবে, এসিটাইলকোলিনগুলো বের হয়ে এই রিসেপ্টরে গিয়ে বাইন্ড করবে, এখানে রিসেপ্টর থাকে, এই রিসেপ্টরে গিয়ে বাইন্ড করবে, বুঝছো? এরকম একটা সুন্দর একটা প্রক্রিয়া। তো যাই হোক, এটা আসলে কখনো আসে নাই, যেহেতু ওয়ান শট ক্লাস হচ্ছে শুধুমাত্র ইম্পর্টেন্ট যে টপিকগুলো বারবার আসছে এর উপরে, এই জন্য আমি একটা আলোচনা করে দিলাম। এটাও তেমন একটা পরীক্ষা সিনাপস আসে নাই, কিন্তু সিনাপস অ্যাটলিস্ট আইডিয়া থাকা উচিত, যেহেতু আমরা ব্রেন টপিকটা পড়তেছি। ওকে, সেটা ইনশাল্লাহ খুবই ইজি, কোনো আমরা কঠিন কিছু না। আলহামদুলিল্লাহ এই অধ্যায়টা পুরোটাই আমার মতো ইজি, কারণ এই অধ্যায়ের সিকিউ জায়গাগুলো আসলে খুবই কম, অল্প অল্প জায়গাগুলো সিকিউ। তো আমরা আলহামদুলিল্লাহ যা যা প্ল্যান করেছি, আমার বিশ্বাস আমরা আলহামদুলিল্লাহ সবগুলোই পড়েছি, চোখের এইখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আলহামদুলিল্লাহ সবগুলো টপিক পড়া শেষ। তো আশা করছি ইনশাল্লাহ সমন্বয় নিয়ন্ত্রণের এই ওয়ান শট ক্লাসটাও তোমার জন্য ইনশাল্লাহ হেল্পফুল হবে। সবাইকে এই ক্লাসগুলোর প্রতি, সামনের ক্লাসগুলোর প্রতি আবার আহ্বান জানিয়ে শেষ করছি আমাদের আজকের ওয়ান শট ক্লাস। আশা করছি ইনশাল্লাহ কাজে লাগবে। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে পরবর্তী ওয়ান শট ক্লাস নিয়ে। আল্লাহ হাফিজ।